আপনাদের এখানে লোড প্যাটার্ন গুলো তৈরি করা হয়েছে এখানে এই লোড প্যাটার্ন গুলো আপনাদের তৈরি করা হয়েছিল। হ্যালো, আপনাদের এখানে লোড প্যাটার্ন গুলো তৈরি করা হয়েছিল প্লাস স্ট্রাকচারটাও তৈরি ছিল। এখন লোড গুলো কিভাবে অ্যাসাইন করতে হয় এই জিনিসগুলো বাদ ছিল, তাই না? লোডগুলো অ্যাসাইন করা হয়নি। হ্যাঁ, লোড গুলো অ্যাসাইন করা হয়নি। হ্যাঁ, আর এটাই ছিল হলো স্ট্রাকচারটা, হ্যাঁ এটাই ছিল এটাই ছিল স্ট্রাকচার, এটাই। তো এখানে আমরা এখন আজকে যেটা শুরু করব যে আমরা লোড গুলো আসলে কিভাবে অ্যাসাইন করব সেটা। যখন স্ট্রাকচার তৈরি করা হয়েছিল তারপরে আমরা কি করতাম যে স্ল্যাবটাকে মেশ করে নিতাম। মেশ কি করা হয়েছিল এর আগে? না, ম্যাচ করা হয়নি। আচ্ছা, তাহলে এখন আমি এখানে মেশ করে দিচ্ছি স্ল্যাবটাকে। মেশটা কেন করতে হয় যে এটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিচ্ছি। আমরা যখন ম্যানুয়ালি ক্যালকুলেট করি যে স্ল্যাব যখন ডিজাইন করি তখন কি করি, একটা 1 ফিটের একটা স্ট্রিপ নেই, তারপরে ওইটাকে অ্যানালাইসিস করি, তারপরে ইন্টিগ্রেশন করে যে এটা সব জায়গাতে সেম হবে, তাই তো করি আমরা। এখানে সেম ভাবে কি আমি স্ল্যাবটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিব, তাহলে এখানে অ্যানালাইসিসটা অ্যাকুরেট হবে। এটাই মূল উদ্দেশ্য। এটা করার জন্য আমি মেশ করার জন্য স্ল্যাবটাকে ফার্স্টে সিলেকশনে রাখতে হবে। সিলেক্ট প্রপার্টিজ স্ল্যাব সেকশন। আপনারা একটু কথা না বললে ভালো হয়, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো আনসার কোশ্চেন করবেন, অথবা আনসার দিতে চাইলে তাহলে আনসার দিবেন। আচ্ছা, এটাকে মেশ করার জন্য আমি ফার্স্টে স্ল্যাবগুলোকে সিলেক্ট করলাম। এখন এটাকে আমি মেশ করব। মেশ করার জন্য যাচ্ছি অ্যাসাইন শেল। এটা আগেও ছিল, 2 নাম্বার লেকচারেও মেশটা ছিল যে কিভাবে করতে হয়, ওইটাই জাস্ট আমি এখানে করে দিচ্ছি। যে এখানে আমরা কি জানি যে ডিফল্ট একটা মেশ থাকে যে 4 ফিট বাই 4 ফিট, এটা জাস্ট অ্যাসাইন করে দিচ্ছি আগেরটার মতোই। এটা এখানে বলতেছে যে কুকি কাট, অর্থাৎ এটা মেশ হয়ে গেছে। এখন কি আমি এখানে লোডগুলো অ্যাসাইন করতে যাচ্ছি, যে আমার এখানে কি কি লোড ছিল। হ্যাঁ, ভাই মেশ কি একসাথে সব ফ্লোরে হবে নাকি একটা ফ্লোর করে এরপরে ক্লিক করবেন? না, সবগুলো একসাথে করা যাচ্ছে, সমস্যা নেই। আমি তো স্ল্যাবগুলো সিলেক্ট করে নিয়েছি সব, তার মানে একসাথে করলে হ্যাঁ, ফার্স্টে সিলেক্ট করলাম। একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি কিন্তু এক জিনিসগুলোই বারবার রিপিট করি যখন করি, ঠিক আছে? আপনারা একটু কথা না বলে জাস্ট আমি যেগুলো বলি একটু শোনেন, তারপরে কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা, এটাকে আমি মেশ করলাম। এখন যাচ্ছি আমি লোডগুলো অ্যাসাইন করতে, যে আমি এখানে কি কি লোড অ্যাসাইন করব। লোড প্যাটার্নে আমি একটু জাস্ট রিভাইজ করি যে কি কি লোড এখানে অ্যাসাইন করব। ডেড লোডটা কি হয়, এটা হলো সেলফ ওয়েট, যেটা আমাকে অ্যাসাইন করতে হবে না, বিম কলামের যে ওয়েট আছে ওইটাই নিয়ে নেবে। লাইভ লোডটা আমাকে অ্যাসাইন করতে হবে। এগুলো আসলে আমি কোথায় পাবো, সেটা কি আমার বিএনবিসি তে কিছু গাইডলাইন দেওয়া আছে, যদি আমি একটু এখানে দেখাই। লাইভ লোডের জন্য গাইডলাইন এখানে দেওয়া আছে, এটা বিএনবিসি 2006, যে যদি এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তাহলে কোথায় কত লোড হবে, রুমে কত হবে, স্টেয়ারে কত হবে, বেডরুমে কত হবে, এখানে সব লোড দেওয়া আছে। শুধুমাত্র রেসিডেন্সিয়ালই না, কমার্শিয়াল, বিজনেস, সব কিছুর জন্য আলাদা আলাদা লোড দেওয়া আছে এখানে। ক্লাস শেষে ডাটাগুলো আমি আপনাদের দিয়ে দিব সব, শোনাই। তো এখন আমি ফার্স্টে কি লোডটা অ্যাসাইন করতে যাচ্ছি, যে লাইভ লোড অ্যাসাইন করতে যাচ্ছি। লাইভ লোডটা হলো যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তাহলে স্টেয়ারের জন্য 100 পিএসএফ পাউন্ড পার স্কয়ার ফিট, আর প্রত্যেকটি ফ্লোরের জন্য লাইভ লোড 40 পিএসএফ মিনিমাম এটা। আর যেটা রুফ থাকবে, রুফে লাইভ লোডটা কম হয়, সেটা হলো যেটা 40 ছিল এটার 50%, অর্থাৎ 20 পিএসএফ এখানে অ্যাসাইন করতে হবে। তো এখন আমি লোড অ্যাসাইন করতে যাচ্ছি, যে ফার্স্টেই আমি লোড অ্যাসাইন করব কোথায়, যে আমি প্রত্যেকটা ফ্লোরে লোড অ্যাসাইন করব, কিন্তু রুফটাতে দিব না, রুফে 20 হবে, এখানে আর 40 হবে না। তো ফার্স্টেই আমি এখানে স্ল্যাবটা সিলেক্ট করে নিচ্ছি যে কোন স্ল্যাবে আমি লোড দিচ্ছি। প্রপার্টিজ স্ল্যাব সেকশন, আমি জানি যে আমার এখানে ফ্লোরগুলোতে 5 ইঞ্চ স্ল্যাব দেওয়া আছে, স্টেয়ারের জন্য দেওয়া আছে 9 ইঞ্চ। আমি যেহেতু ফ্লোরে লোড দিচ্ছি সেহেতু 5 ইঞ্চটা সিলেক্ট করলাম, সিলেক্ট ক্লোজ।
এখন এখানে কি হচ্ছে যে আমার এখানে রুফে যে স্ল্যাবটা আছে, রুফ এই ফ্লোরটা, এটাও কিন্তু সিলেক্ট হয়েছে, কিন্তু কি আমি চাচ্ছি যে আমার যে রুফটা হবে এখানে 20 হবে, এখানে আর 40 হবে না। তার মানে কি এটাকে আমার ডিসিলেক্ট করে দিতে হবে। এখন আমি ডিসিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট থেকে এখানে ডিসিলেক্ট আছে। আমি কি করতে যাচ্ছি, একটা ফ্লোরকে ডিসিলেক্ট করব, যে আমি রুফ যে ফ্লোরটা আছে এটাকে ডিসিলেক্ট করব। ওই জন্য এখানে ডিসিলেক্ট থেকে আমি চলে যাচ্ছি কোথায়, স্টোরিতে, যে আমি কোন একটা স্টোরি ডিসিলেক্ট করব, সেটা কোনটা আমি চাচ্ছি যে রুফ এন্ড রুফ টপ যেটা আছে এই দুটাকে ডিসিলেক্ট করতে যাচ্ছি, যে এখানে আমার লোডটা যাবে না। এটাকে এখন আমি ডিসিলেক্ট করে দিচ্ছি, ক্লোজ। এখন দেখেন আমার রুফটা কি সিলেকশনে নাই, তার মানে এখানে লোডটা যাবে না। এখানে আমি লোডটা দিয়ে দিচ্ছি, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম। প্যাটার্ন কোনটা আমি দিতে যাচ্ছি, লাইভ লোড। লাইভ লোড কত দিতে যাচ্ছে এখানে, 40 পিএসএফ, 40 পাউন্ড পার ফিট স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার ফিট। এটাকে আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি। এটা কি হলো, আমি যদি এখন অন্যান্য ফ্লোর গুলোতে চলে যাই, যেমন ফিফথ ফ্লোর, এখানে দেখেন 40 লোড দেখাচ্ছে, সবগুলো ফ্লোরে 40 আছে। কিন্তু আমি যদি রুফে যাই, রুফে দেখেন আমার এখানে লাইভ লোড কোনো কিছু নাই। এখানে আমি কত দিব, যে ওইটার 50%, অর্থাৎ 20 পিএসএফ লোডটা এখানে অ্যাসাইন করব। এটা করার জন্য আমি আবার স্ল্যাবটা সিলেক্ট করব, 3D দেখি আমি। এখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, যে আমি এখানে রুফ থেকে একটা একটা করে সিলেক্ট করতে পারি, কিন্তু একটা একটা করতে আমার সময় লাগে বেশি, যার কারণে আমি কি করতে পারি, সিলেক্ট প্রপার্টিজ, ফ্রেম সেকশন, স্ল্যাব সেকশন 5 ইঞ্চ, সিলেক্ট ক্লোজ। এখন কি আছে, আমার সবগুলো আবার সিলেকশন আছে। এখন কি আমার নিচের গুলো তো লাগবে না, আমার লাগবে কোনটা, এখন রুফেরটা লাগবে। তার মানে নিচের গুলো আমি এখন ডিসিলেক্ট করে দেব আগেরটার মতো, সিলেক্ট ডিসিলেক্ট স্টোরি। আমার এখন কোনগুলো লাগবে না, আমার এই ফ্লোর গুলো লাগবে না, শুধু রুফটা লাগবে। ডিসিলেক্ট করে দিচ্ছি, ক্লোজ। এখন দেখেন আমার শুধু রুফটাই সিলেকশনে আছে। এখানে এখন আমি 20 লোড দিয়ে দিচ্ছি, 20 20 30 মিনিমাম 20 অ্যাসাইন করতে হবে। ওকে, এটা কি হলো, আমার ফ্লোরের জন্য যে লাইভ লোড গুলো থাকে এগুলো অ্যাসাইন করা হলো। এখন আমার বাকি আছে কোনটা, যে আমার এখানে যে স্টেয়ারটা আছে, স্টেয়ারে লোড দেওয়াটা বাকি আছে। স্টেয়ারে আমার লাইভ লোড দিতে হবে। স্টেয়ারের জন্য লাইভ লোড হলো স্টেয়ারের জন্য 100 পিএসএফ। এটাকে এখন আমি স্ল্যাবের যে স্টেয়ারের যে স্ল্যাব আছে এখানে অ্যাসাইন করে দিচ্ছি 100। সেম ভাবে আমি এখন সিলেক্ট করি স্ল্যাব সেকশন 9 ইঞ্চ, এখন শুধু যেটা 9 ইঞ্চ আছে আমার যেটা স্টেয়ার, শুধু ওইটাই সিলেকশনে আছে। এখানে এখন আমি লোড দিয়ে দিচ্ছি, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম লাইভ লোড। এখানে কত হবে, 100 পিএসএফ। ওকে, এটা কি হলো, আমার যে লাইভ লোড গুলো ছিল লাইভ লোড অ্যাসাইন করা শেষ। এখন আমার আর কি কি লোড আছে এটা আমি লোড প্যাটার্ন থেকে দেখি, যেহেতু আমি প্যাটার্ন তৈরি করে রাখছি। এখানে ডেট অ্যাসাইন করতে হবে না, লাইভ অ্যাসাইন করে ফেলছি। এখন কি করতে হবে, আমার ফ্লোর ফিনিশটাকে অ্যাসাইন করতে হবে। এখন ফ্লোর ফিনিশটা আমি এখানে অ্যাসাইন করব। ফ্লোর ফিনিশটা তো আমার সব জায়গাতেই থাকবে, প্রত্যেকটা ফ্লোরেই থাকবে, স্টেয়ারেও থাকবে। তার মানে আমি সবগুলো স্ল্যাবে এটাকে অ্যাসাইন করতে পারি। সেজন্য আমি ফার্স্টে স্ল্যাবগুলো আবার সিলেক্ট করি, সিলেক্ট ক্লোজ। এখানে আমি এখন ফ্লোর ফিনিশটা অ্যাসাইন করে দিচ্ছি, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম। এটা হলো ফ্লোর ফিনিশ। এই ফ্লোর ফিনিশের যে ক্যালকুলেশনটা এটা কিন্তু আপনাদের 2 নম্বর শীটে ছিল, ওখানে দেখবেন যে 8 ইঞ্চির জন্য একটা ক্যালকুলেশন ছিল। আর ফ্লোর ফিনিশটা মিনিমাম 25 ইউজ করতে হয়, এটা নির্ভর করে ক্লায়েন্ট কি ইউজ করবে, সে কি আসলে টাইলস ইউজ করবে, মোজাইক ইউজ করবে, না অন্য কিছু। যেটা থিকনেস যা হবে ওটার উপর নির্ভর করে আমার এখানে অ্যাসাইন করতে হবে। তবে মিনিমাম হলো 25 ইউজ। হ্যাঁ, টাইলস আর মোজাইক ইউজ করলে কি আমাদের অয়েল বাইরে যাবে না?
সরি। টাইলস অথবা মোজাইক যদি ইউজ করে হ্যাঁ, ফ্লোর ফিনিশ, তখন তো ওয়াইড বাইরে যাবে না। আপনার একটা ক্যালকুলেশন ছিল 2 নাম্বার শিটে, ওখানে দেখবেন যে 2.5 ইঞ্চিতে একটা ক্যালকুলেট ছিল। ওই জন্য ওইটা আমি রিপিট করতেছি না, ওইটা ছিল আপনাদের 2 নাম্বার শিটে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। ওইটা অনুযায়ী আসবে। আমি জাস্ট বললাম যে যদি আপনি, এটা নির্ভর করবে ক্লায়েন্টের উপরে। মিনিমাম 25 ইউজ করতেই হবে। সে যদি আপনাকে বলে যে না আমি এখানে কোনো ফ্লোর ফিনিশ ইউজ করব না, তারপরে আপনাকে ওখানে 25 ইউজ করতেই হবে। ওকে, ঠিক আছে। ওকে, আমি ফ্লোর ফিনিশটা অ্যাসাইন করলাম এখানে। এরপরে আমার কি আছে এখানে দেখি, আমি প্যাটার্ন দেখবো এখানে। ফ্লোর প্যাটার্ন, ফ্লোর ফিনিশ, পার্টিশন অল। আচ্ছা, পার্টিশন অলটা আমি পরে দেখাচ্ছি। ফার্স্টে আমি দেখাই ওয়াটার। ওয়াটারটা মানে আপনাদের দেখানো হয়নি, আগেরটাই ছিল না। যদি ওয়াটার থাকে, যেমন ওয়াটার দুই ধরনের থাকতে পারে। যে ওয়াটার একটা থাকতে পারে কি, যে আমার এখানে যে লিফট কোর আছে অথবা স্টেয়ার আছে, এর উপরে থাকতে পারে যে একটা সিমেন্টের ট্যাঙ্কি তৈরি হবে, যেটা আমরা নর্মালি দেখি। এটা যদি হয় তাহলে তো আমি নর্মালি দিতে পারবো এখানে, যে আমি জাস্ট স্ল্যাবটা সিলেক্ট করলাম, এখানে আমি একটা এরিয়া লোড দিয়ে দিচ্ছি, শেল লোড ইউনিফর্ম ওয়াটারে আমি দিয়ে দিচ্ছি যে এটা। অর্ডার লুকটা হবে না, তাই না? হ্যাঁ অর্ডার তো শুধু লুকটা হবে, লোকটা থাকবে, এই তো। হ্যাঁ, শুধু ওয়াটারের জন্য আলাদা লোডটা থাকবে, সেটাই। যা হবে আমি এখানে দিয়ে দেবো। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে দিতে হয়। অনেক সময় কি থাকে যে এইভাবে সিমেন্টের একটা ট্যাঙ্কি থাকবে, যদি এখানে থাকে তাহলে ভালো কথা। অনেক সময় কি হয় যে আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় প্লাস্টিকের ট্যাঙ্কি ইউজ করা হয়, যে দুইটা অথবা তিনটা প্লাস্টিকের ট্যাঙ্কি আছে। এটাই তো আমার রুফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুফে হয়তো এখানে বলতে পারে যে আমার এখানে দুইটা অথবা তিনটা প্লাস্টিকের ওয়াটার ট্যাঙ্ক হবে, তখন লোডটা কিভাবে দিব। এটা আসলে অ্যাসাইন করতে হয়, এখানে পয়েন্ট লোড আকারে দিতে হয়। এটার জন্য আমার কিছু পয়েন্ট তৈরি করতে হয়। এখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি, যে আমার এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক থাকে, এখানে আমি একটা পয়েন্ট নিলাম। যদি আরেকটা থাকে এখানে একটা, এখানে যদি থাকে, যেখানে থাকবে আমি জাস্ট ওখানে একটা পয়েন্ট নিয়ে নিব। পয়েন্ট নিয়ে তারপরে এখানে আমার যে লোডটা থাকবে, এখানে পয়েন্ট লোড আকারে দিব। এই পয়েন্টগুলো আমি সিলেক্ট করলাম, অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্সেস। প্যাটার্ন কোনটা হবে? অবশ্যই ওয়াটার হবে। লোডটা এখন কোন দিকে যাবে? এটা আমার নিচের দিকে যাবে। জেড হলো আমার উপরের দিকে যে অ্যাক্সিসটা আছে সেইটা। এখন আমার এখানে যে যে লোডটা থাকবে, যে আমি যদি ধরি 1 কিপ লোড থাকবে -1, নিচের দিকে যাবে। যেটা তো আমার উপরের দিকে দেখাচ্ছিল তীর চিহ্ন দিয়ে, ওটার অপোজিটে দিতে হবে, যার কারণে এটা -1 দিচ্ছি, যে -1 কিপ লোড এখানে অ্যাসাইন হবে। ওকে দিচ্ছি। এখন যদি আমি 3D দেখি, এখানে দেখেন দেখাচ্ছে যে আমার এখানে পয়েন্ট লোড আকারে লোডগুলো এখানে ডিস্ট্রিবিউট হবে। যদি এটা যদি আপনাদের প্লাস্টিক ট্যাঙ্ক থাকে তখন এইভাবে দিতে হবে। এটাই। এরপর আরেকটা লোড প্যাটার্ন ছিল যেটা হলো পার্টিশন অল। পার্টিশন অলটা আসলে দুই ভাবে অ্যাসাইন করা যায়। সেটা হলো 2 নাম্বার শিটে আপনাদের আরেকটা ক্যালকুলেশন ছিল, যে যদি একটা প্যানেলের উপরে র্যান্ডম অল থাকে, যে কিচেনের জন্য। আচ্ছা, এখানে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি অটোক্যাড ফাইল দিয়ে দেখালে ভালো হবে। এটাই আপনাদের প্রজেক্ট ছিল। অনেক সময় কি হয় যে এই টয়লেট যেটা আছে, এই ওয়ালগুলো কিন্তু আমার এখানে বিমের উপরে নাই। যদি বিমের উপরে থাকতো, ওইগুলো তো আমি লাইন লোড হিসেবে দিতে পারতাম, যে আমি বিমটা সিলেক্ট করলাম, ফ্রেম লোড হিসেবে দিয়ে দিতাম। যেমন এই যে এখানে আছে, এই যে এইগুলো আছে, এই পাশের গুলো, এগুলো তো আমার বিমের উপরে আছে। আমি যদি আমার স্ট্রাকচারটা দেখি, যে এখানে লোড আছে, এইগুলো আমি যে ফ্রেমগুলো সিলেক্ট করলাম, এখান থেকে আমি লোড অ্যাসাইন করে দিব, যে অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। যদি 8 ফিট হয় 8 ফিটের জন্য, 10 ফিট হলে 10 ফিটের জন্য 0.45। এটার ক্যালকুলেশনে 2 নাম্বার শিটে ছিল। ওকে, আচ্ছা, ওইটা আমি একটু আপনাদের রিপিট করে দিই, তাহলে ভালো হবে যে আসলে কোথায় ছিল। সব ঠিক আছে।
এই যে এখানে আপনাদের কিন্তু এই যে ওয়ালের লোডের ক্যালকুলেশনটা দেখানো ছিল, যেমন লোডটা কিভাবে আসবে সেটা এখানে আমি অ্যাসাইন করলাম। যে এখানে যদি আমার ফ্রেমের উপরে থাকে, যেমন এখানে লোডটা আমার বিমের উপরে ছিল, সেক্ষেত্রে আমি কি করলাম, যে বিমটা সিলেক্ট করে লোড দিয়ে দিলাম। আরেকটা অপশন হতে পারে যে এখানে কি আছে, যে এখানে যে আমার টয়লেটটা দেখানো আছে, এই টয়লেটটার ওয়ালটা কিন্তু কোনো বিমের উপরে না, এটা কিসে আছে, স্ল্যাবে আছে। এখন এটাকে দুইটা ভাবে অ্যাসাইন করা যায়, সেটা হলো কি, যে আমি এখানে স্ল্যাবে লোডটা অ্যাসাইন করতে পারবো। সেটা কিভাবে, সেটা হলো আপনাদের যে শীটটাতে দেখানো ছিল, যে এখানে আমি কি করছি, ফার্স্টে 10 ফিটের জন্য 10 ফিট হাইটের জন্য 1 ফিট লেন্থের জন্য বের করছি। তারপর এখানে আমার টোটাল কত লেন্থ আছে, যে 15 10 প্লাস 18, এটা হলো টোটাল 33 ফিট, 33 ফিট। এটা কি হলো, এটা হলো আমার টোটাল লোড, যে এই প্যানেলে আমার কতটুকু লোড আসে, এটা হলো টোটাল লোড। এরপরে কি করলাম, 21 ইন্টু 20 এরিয়া দিয়ে এটাকে আমি ডিভাইড করে দিলাম। তাহলে কি হচ্ছে, এই লোডটা পাউন্ড পার স্কয়ার ফিটে চলে যাচ্ছে। এখন এই লোডটাকে পার্টিশন ওয়ালের এরিয়া ক্লিয়ার কিভাবে বুঝাবো আমি বুঝতেছি না। 10 গুণন i ডিভাইড বাই হচ্ছে যে, আপনি কি এই ক্লাসটা আগে করেছিলেন যখন 2 নাম্বার শীটটা করানো হয়েছিল? আপনি কি ক্লাসে প্রেজেন্ট ছিলেন এই ক্লাসটাতে? টোটাল লেন্থ 120 সরি 33 টোটাল লেন্থ আই পার্টিশন এই থিকনেস 5 যে কোঅর্ডিনেট আছে না, কোঅর্ডিনেশন থিকনেস আছে না, সেটা 5 ইঞ্চি। আমি কিন্তু এখন পার্টিশন ওয়ালের কথা বলতেছি। আচ্ছা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। 5 ইঞ্চ হলো আমার থিকনেস। 5 ইঞ্চকে কি করলাম, 12 দিয়ে ভাগ দিচ্ছি। প্লিজ 12 দিয়ে ভাগ দিচ্ছি, এটা হলো ফিটে চলে যাচ্ছে। এরপর কি করলাম, ব্রিকের ইউনিট ওয়েট 120, এটা দিয়ে গুণ করলাম। 10 হলো এখানে ওয়ালের হাইটটা। তাহলে কি হলো, আমার 1 ফিটের জন্য 10 ফিট হাইটের কতটুকু লোড আসলো, এটা হলো 1 ফিটের জন্য। এখন কি এখানে আমার টোটাল কতটুকু লোড আছে, এটা 15, ওয়ালের লেন্থ হলো 15, এদিকে 10, এদিকে 18, সবগুলো আমি যোগ করলাম, সেটা হচ্ছে 33 ফিট। এই 30 এখানে আমার ওয়ালের লেন্থ কতটুকু আছে, 15 ফিট, 10 ফিট, 8 ফিট, সবগুলো আমি যোগ করলাম। দেখেন এখন কত হয়। ক্যালকুলেটর আছে আপনাদের সাথে? আপনাদের কাছে ক্যালকুলেটর আছে কোনো? জি ভাই ঠিক আছে, যোগ করছি ভাই 33। এটা 33 ফিট। এখন কি করলাম, আমি আগের যে লোডটা ছিল 1 ফিট, 1 ফিটে যে লোড হয় ওটার সাথে 33 ফিট গুণ করলাম, তাহলে টোটাল লোড আসলো এখানে। এখন কি করলাম, এটাকে আমি এখানে যে টোটাল এরিয়াটা আছে আমার, যে 21 ফিট ইনটু 20 ফিট, এটা গুণ করলে 420 হবে। এটা দিয়ে আমি টোটাল লোডটাকে ভাগ করলাম, তখন কি হচ্ছে, এটা স্কয়ার ফিটে চলে যাচ্ছে এখানে। এই লোডটাকে এখন আমি স্ল্যাবে অ্যাসাইন করতে পারবো। ক্লিয়ার এখন? এটা হলো একটা ওয়ে, এটা হলো সহজ ওয়ে যেটা আপনি অ্যাসাইন করতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হলো কি, যে আমার এখানে যে ওয়ালগুলো আছে, যেমন এখানে আমার একটা ওয়াল আছে, এই ওয়ালগুলোকে আমার এখানে ড্র করতে হবে। সেটা হলো কিভাবে, সাপোজ যে এখানে আমার ওয়াল হবে, এটা আমি ডিলিট দিচ্ছি। এটা কিন্তু একটা স্ল্যাব, এখানে কি আমার কোনো বিম নাই, তার মানে আমি এখানে ফ্রেম লোড হিসেবে দিতে পারবো না। এখন কি করতে হবে, আমার এখানে এমন একটা ফ্রেম তৈরি করতে হবে যার কোনো প্রপার্টি নাই। আমি যদি এখানে একটা বিম দেই, তাহলে কি হবে, বিমটা এখানে মোমেন্ট রেজিস্ট করবে, স্টিফনেস বেড়ে যাবে। কিন্তু এখানে আমি কি করতে পারি, এইখানে আমি একটা লাইন নিতে পারি, সেটা হলো কি, নান লাইন। এটা আপনাদের বলা হয়েছিল আমি যতটুকু জানি, যে এটা আমি এখানে নান লাইন, যেখানে যেখানে আছে বিম, যেখানে নাই কিন্তু ওয়াল আছে, সেখানে নান লাইন দিয়ে এইভাবে আমি সব জায়গাতেই ড্র করতে পারি। যে যেগুলো আমার নান লাইন, যেখানে যেখানে ওয়াল ছিল, এগুলো আমি ড্র করে নিব। ড্র করে আমার যে লোডটা আসে, সেই লোডটা আমি এর উপরে দিয়ে দিতে পারি। যে এখন এই লাইনটা সিলেক্ট করলাম, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড পার্টিশন হলে এখানে আমি লোড দিয়ে দিচ্ছি। এটা দুটো ওয়ে ছিল। এটা একটু ঝামেলা হয় যে আপনি যখন নান লাইনগুলো ড্র করবেন একটু সময় লাগবে, যে প্রত্যেকটি ফ্লোরে ড্র করা,
আবার লোডগুলো অ্যাসাইন করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য নর্মালি যেটা করা হয় যে আমরা কি করি, এখানে একটা লোড দিয়ে দিই। যেমন ওই প্রজেক্টটাই এখানে কি করেছে দেখেন, আমার লোড অ্যাসাইন করেছে অন্যভাবে, যেটা আমি ওই যে 40 ps এর ক্যালকুলেট দেখালাম যে যদি র্যান্ডম অল থাকে তাহলে কিভাবে অ্যাসাইন করি। অ্যাসাইন লোড পার্টিশন এই যে এখানে দেখেন যে ডিস্ট্রিবিউট আকারে লোডটা দেওয়া আছে, এখানে কিন্তু কোনো নান লাইন নাই। নান লাইন দিলে কি হয়, আমার সময়টা একটু বেশি লাগে। কিন্তু এখানে আবার দুইটা কথা আছে, একটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট আর একটা হলো ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। যখন ডিটেইল করতে হবে তখন আপনাকে অবশ্যই এখানে এই যে নান লাইনগুলো ড্র করে দিতে হবে। নরমালি আপনার না করলেও হবে, তখন আপনি জাস্ট এই যে এইভাবে লোডটা অ্যাসাইন করতে পারেন। ঠিক আছে, তো এখানে যদি আমি বিমে এগুলোতে লোড দিতে চাই তাহলে আসলে সময়টা একটু বেশি লাগবে। আমি এখন একটা লোড দিয়ে দিচ্ছি, আর আপনারা যদি চান তাহলে বাসায় এটা করবেন যে এখানে যেখানে যেখানে নাল লাইন থাকবে ওখানে এটা ড্র করবেন, তারপরে হাইট কত আছে ওই অনুযায়ী এখানে লোডটা দিয়ে দিবেন। এখানে আমি স্ল্যাবে লোডটা দিয়ে দিচ্ছি, যে এখানে ফার্স্ট স্ল্যাবটা সিলেক্ট করি, সিলেক্ট স্ল্যাব সেকশন 5 ইঞ্চ। এখানে কিন্তু আমি রুফে দিব না, রুফে তো আর আমার পার্টিশন হল সব জায়গায় থাকবে না, শুধু চারপাশে থাকবে। যার কারণে আমি রুফটাকে বাদ দিচ্ছি, সিলেক্ট ডিসলেক্ট স্টোরেজ, এখানে আমি রুফটাকে বাদ দিচ্ছি, সিলেক্ট ক্লোজ। এখানে এখন আমি একটা ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে দিচ্ছি কাজটা সহজ করার জন্য। তাছাড়া কিন্তু আপনি এখানে নান লাইন ড্র করে নান লাইনের উপরে যেখানে যত লোড হবে ওইটাই অ্যাসাইন করবেন। অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড ফ্রেম হবে না, এটা হবে এরিয়া শেল লোড প্যাটার্ন কি হবে, পার্টিশন অল 40, বেশি আসতে পারে কমও আসতে পারে, এটা আমার ক্যালকুলেশনের উপরে নির্ভর করবে। এটা হলো। এখন কি আমি যদি এখন লোড দিতে চাই যে রুফে আমি লোড দিব, রুফে কি হয় শুধু চারপাশে আমার একটা 3 ফিটের জন্য ওয়াল থাকে, শুধু চারপাশে। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে আমি শুধু চারপাশের ওয়ালগুলো সিলেক্ট করব। ঠিক ঠিক তাদের মধ্যে চারপাশে যে ওয়ালটা থাকে, হ্যাঁ, আর কি প্যারাফেট ওয়াল যেটাকে আমরা বলি, একটা ওয়াল থাকে বলে। শুধু চারপাশে। এখানে তো আর আমার কোনো পার্টিশন ওয়াল থাকবে না রুফে, তাই না? এখানে আমি লোডটা দিয়ে দিচ্ছি, যে শুধু ফ্রেমের উপরে লোড দিচ্ছি। এখানে আমি লোড দিয়ে দিচ্ছি অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড পার্টিশন ওয়াল। এটা সাধারণত কত ফিট থাকে, 3 ফিট অথবা 4 ফিট থাকে। 3 ফিটের জন্য আসে হলো 150 পাউন্ড পার ফিট। এটা কি পে আছে, আমি এখানে 1000 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি 0.15। এটা হলো। এখন আমার আর কি লোড দেওয়া বাকি আছে এখানে, আমি একটু প্যাটার্ন থেকে দেখে আসি। এটাতে কোনো প্রবলেম আছে আপনাদের যতটুকু হলো এখানে? না ঠিক আছে ভাই, এটা কিন্তু ভার্টিক্যাল লোড অ্যাসাইন করা আমার শেষ। এখন হলো যে আমার এখানে যে ল্যাটারাল লোড থাকবে, ল্যাটারাল লোড বলতে আমার এখানে কি কি লোড আছে। এখানে উইন্ড আছে, আর্থকুইক আছে, এগুলো উইন্ড এগুলো কিন্তু আমরা অলরেডি এখানে কি করছি, ডিফাইন করে নিছি যে আমার উইন্ডের স্পিড কত, কোন জায়গায় কত হবে, এগুলো সব আমি করে নিছি। এখন কি করতে হবে, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, যেটা প্রবলেম আছে ওইটা আমি দেখাচ্ছি। জাস্ট উইন্ডটাকে অ্যাসাইন করে আসি আর্থকুইকটা পরে। যে উইন্ডের কিন্তু আমার এখানে সবকিছু ডিফাইন করা আছে। এখন এটাকে অ্যাসাইন করার জন্য আমার একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে বলা ছিল কি, এক্সপোজার ফ্রম এক্সটেন্ডেড ডায়াফ্রেম, অর্থাৎ আমি যতক্ষণ না ডায়াফ্রেম দিব ততক্ষণ পর্যন্ত উইন্ডটা আসবে না। এটা অ্যাসাইন করতে হবে কিভাবে, যে এখানে জাস্ট ডায়াফ্রেমটা ইউজ করতে হবে। এখন কথা হলো ডায়াফ্রেমটা আসলে আমি কোথায় দিব, ডায়াফ্রেমটা দিব হলো আমি স্ল্যাবে ডায়াফ্রেম দিব।
কিন্তু কি আমার এখানে যে স্টেয়ারের জন্য স্ল্যাব থাকবে, এখানে কোনো ডায়াফ্রাম দেওয়া যাবে না, কারণ স্টেয়ারটা কি থাকে, স্টেয়ারটা থাকে হলো ইনক্লাইন কানেক্টিং ওয়ে বিটুইন টু ফ্লোর, অর্থাৎ একটা ফ্লোরের সাথে আরেকটা ফ্লোরে কানেকশন ক্রিয়েট করার জন্য আমরা এটা দিয়ে থাকি। ইনক্লাইনের সাথে কখনো ডায়াফ্রাম দেওয়া যাবে না, যেটা হরিজন্টাল থাকবে। যেমন এখানে কি আছে, যে আমার এখানে 5 ইঞ্চ যে স্ল্যাবটা ছিল এটাতে আমি ডায়াফ্রাম দিব। ডায়াফ্রামটা কি এটা অ্যাসাইন করলে তারপর বোঝা যাবে। ফার্স্টে আমি স্ল্যাবটা সিলেক্ট করি, সিলেক্ট প্রপার্টিজ স্ল্যাব সেকশন। এটা হলো উইন্ড এবং আর্থকুয়েক অ্যাসাইন করার জন্য, এটা অ্যাসাইন করতে হবে ল্যাটারাল লোডের জন্য। সিলেক্ট করলাম। এখন এখানে আমি ডায়াফ্রাম দিব, অ্যাসাইন শেল ডায়াফ্রাম। এখানে একটা D1 তৈরি থাকে, এই D1টা কি আমরা একটু দেখে আসি ভিতরে। ডায়াফ্রাম হয় দুই ধরনের, একটা হলো রিজিড আর একটা সেমি রিজিড। যদি আরসিসি হয় তখন এটা রিজিড হয়, আর স্টিল ডেক হলে তখন এটা সেমি রিজিড হয়। আমি এটাকে রিজিডই দিচ্ছি। ওকে, এটাকে আমি এখন অ্যাসাইন করে দিচ্ছি। আমার স্ল্যাবটা সিলেকশনে আছে, এটাকে এখন আমি অ্যাসাইন করে দিচ্ছি এখানে। এখন দেখেন এটা কি হলো, যে আমার এখানে স্ল্যাবের প্রত্যেকটি কর্নার থেকে এখানে দেখেন এক একটা লাইন ক্রিয়েট করে মাঝখানে চলে আসছে। এটাকে বলা হচ্ছে কালেক্টর। অর্থাৎ কি করবে সে, এখানে যে ল্যাটারাল লোডটা আসবে, উইন্ড আসবে, আর্থকুইক আসবে, সেই লোডটাকে সেইখান থেকে কালেক্ট করবে। কালেক্ট করে আমার এই সেন্টারে টোটাল লোডটাকে এখানে দেখাবো। সেটা কিভাবে, আমি যখন এখানে ডায়াফ্রাম দিলাম, এখন যদি আমি উইন্ড লোডটা দেখতে চাই, যে এখানে আমার উইন্ড লোডটা কত আসছে সেটা দেখা যাবে এখান থেকে। অ্যাসাইন লোড জয়েন্ট হচ্ছে উইন্ড। ওকে, এই দেখেন এটা হলো কি আমার 5th ফ্লোরে উইন্ড লোড হলো 28.9 কিপ। আমি যদি নিচের দিকে যাই, দেখেন উইন্ডটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে কমে। আমরা জানি যে উইন্ড উপরের দিকে গেলে বাড়ে। এখান থেকে লোডটা দেখা যাচ্ছে। এটা হলো উইন্ডের অ্যাসাইনমেন্ট, যে কিভাবে অ্যাসাইন করব। এখন আর্থকুয়েকটা আপনাদের একটু প্রবলেম ছিল, সেটা আমি একটু বলতেছি যে আপনাদের কোথায় প্রবলেম ছিল। হ্যাঁ, এখানে বলেন আপনাদের কোথায় প্রবলেম আছে। হ্যাঁ, সমস্যা বলতে সেটা থেকে বলতে এগুলো দেখেন। এগুলো তো দেখানো হয়েছে, যে আপনাদের কোথায় প্রবলেম আছে এটা একটু বলেন, তাহলে আমি এখানে সলভ করে দিচ্ছি। একটা ভিডিও আপনি তো উনি আগের ভিডিওটা দেখে না, দেখলে উনি এরপরে আচ্ছা, তাহলে কাইন্ডলি আপনি একটু দেখে নেবেন, ওখানে দেখলে আপনার প্রবলেম থাকবে না। আচ্ছা, এখন আর্থকুয়েকটাকে অ্যাসাইন করার জন্য আমার একটা কাজ করতে হয়, কি এটা হলো মাস সোর্স করতে হয়। এটা কি জন্য করতে হয়, আমরা যখন ভার্সিটিতে, আচ্ছা টেলিভিশনে যাচ্ছে, আমরা একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হলো কি বেস শেয়ার। আমরা কি করি, বেস শেয়ারটাকে ভার্সিটিতে যখন আমরা যে পোর্টাল মেথড করতাম, তখন কি করতাম, যে বেস শেয়ারটাকে প্রত্যেকটা ফ্লোরে ডিস্ট্রিবিউট করে দিতাম, তাই না? এখন বেস শেয়ারটা কোথায় থেকে আসতো, যে আমার এখানে যে লোডগুলো আছে, ফ্লোরে যে লোডগুলো আছে, সেই লোডগুলো থেকে আমার এখানে বেস শেয়ার তৈরি হবে, তারপরে আমার এই লোডগুলোকে ডিস্ট্রিবিউট হয়ে চলে যাবে আর্থকুয়েক ওয়েলে। এটাই বলে দিতে হবে যে আমার এখানে নিচে কি কি লোড দিয়ে সেই বেস বেস সোর্সটা, তো বেস শেয়ারটা তৈরি হবে, অর্থাৎ নিচে কোন কোন লোড আসবে সেটা। এটা কোথায় থেকে করতে হবে, ডিফাইন থেকে মাস সোর্স, যে আমার যে মাসটা আসবে সোর্সটা কি হবে, সোর্সটা আমি এখানে বলে দিব। যেটা আছে আমি এটাকেই মডিফাই করি, অথবা নতুন একটা তৈরি করা যাবে। মাস সোর্সে যদি যাই, এখানে আমার অটোমেটিক দুইটা জিনিস থাকে, একটা হলো এডিশনাল মাস, আরেকটা থাকবে হলো এরকম কিছু একটা থাকবে, যে এডিশনাল মাস সেলফ ওয়েট, এই দুইটা ফার্স্টে টিক চিহ্ন থাকবে। এখন আমার কথা হলো যে আমি আসলে এখানে এই দুইটা নিব না, আমি কি করব, এখানে স্পেসিফাইড লোড প্যাটার্ন, অর্থাৎ আমি যা যা বলে দিব সেই লোডগুলোই এখানে কাউন্ট হবে। স্পেসিফাইড লোড প্যাটার্ন দিলে এটা দেখেন আমার একটা হাইলাইট হচ্ছে, আর যখন এখানে এই দুইটা ছিল তখন আর এটা হাইলাইট হচ্ছিল না। আমি আসলে এখানে স্পেসিফাইড লোড প্যাটার্নই দিব, যে আমার লোডগুলো এখান থেকে নিবে। তো কি কি লোড নিবে, ডেড লোডগুলো সবই নিবে। এখানে আমি ডেট দিচ্ছি, তারপরে কি ছিল ফ্লোর ফিনিশ, এটাও আমার ডেড লোড,
পার্টিশন ওয়াল, ডেড লোড, ওয়াটার, ডেড লোড। এখন কি আরেকটা জিনিস থাকে হলো লাইভ লোড। লাইভ লোডের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন যদি 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার থেকে শুরু করে 3 কিলো নিউটনের ভিতরে থাকে, তখন লাইভ লোডটাকে আমি 25% নিতে পারবো, 0.25, যেটা কনসিডার করলেই হবে। আবার যদি এরকম হয় হ্যাঁ, আমাদের কোএফিশিয়েন্ট যেটা সেটাকে আমরা ইউজ করব না, সবকে মাল্টিপ্লাই 1 এ দেব। এটা তো হলো ফ্যাক্টর। এখানে ডেড লোড যা থাকবে আপনি তো কমাইতে পারবেন না। আর্টকুয়েক যখন হবে আপনি কি কমাইতে পারবেন? না, কমাতে পারবো না সেটা বলতেছি না। আমি তো আমাদের যে কোএফিশিয়েন্ট, আমাদের যে ফ্যাক্টরগুলো আছে 1.2 1.2 বা 1.4 এরকম। ওটা কখন থাকে? ওটা হলো লোড কম্বিনেশনের সময় থেকে। এটা তো লোড কম্বিনেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা লোড কম্বিনেশন না। এখানে জাস্ট কি আমি লাইভ লোডটাকে রিডাইরেক্ট করতে পারি, আমি কমাইতে পারি। কতটুকু কমাইতে পারি সেটাই এখানে, যে আমি এটা 25% নিতে পারি। এটা অ্যাড দিলাম যে আমার এই লোডগুলোই যখন বেশ শেয়ার তৈরি হবে তখন এখানে কাউন্ট হবে, অর্থাৎ যখন আর্টকুয়েক হবে এই লোডগুলোই আসবে। ওকে, আমার কিন্তু এখানে কাজ শেষ, লোডগুলো অ্যাসাইন করা শেষ। এখন আর্টকুয়েক লোডটা এখন দেখা যাবে না, এটা যখন অ্যানালাইসিস দেওয়া হবে তারপরে দেখা যাবে, কারণ আর্টকুয়েক যদি না হয় তাহলে তো আসলে লোডগুলো আসবে না। অ্যানালাইসিস দিলে তারপরে আর্টকুয়েক তৈরি হবে এখানে, তারপরে লোডটা আসবে। ভাই আর্টওয়ার্কের উইন্ডোজটা অ্যাসাইন করতে হয় না, তাই না? ওই যে অ্যাসাইন করার জন্য আমি ডায়াফ্রেম করলাম আর এখানে মার্জ সোর্স করলাম, এটাই শেষ। আমি যতদিন জানি শুনছি যে আর্টওয়ার্ক করার উইন্ডোজ অটোমেটিক নিয়ে নেয়। না না, যদি আমরা যদি এটা কখনোই নেবে না। আপনার এখানে উইন্ড আর্টকুয়েক তৈরি করতে হবে, ডায়াফ্রেম করতে হবে, মার্জ সোর্স করতে হবে, তাছাড়া কিন্তু নেবে না। আচ্ছা, এখানে আমার কাজ শেষ। এখন কি করতে হবে? আমার এখন কাজ হলো এখানে লোড কম্বিনেশন গুলো করতে হবে। লোড কম্বিনেশন, এখান থেকে আমি এখন লোড কম্বিনেশনে যাচ্ছি। এগুলোকে আমি ডিলিট দিয়ে দিচ্ছি, এগুলো আগে তৈরি ছিল তো ওই জন্য আমি এগুলো ডিলিট দিয়ে দিচ্ছি। আমরা দুইটা কম্বিনেশনের সাথে পরিচিত, একটা হলো ডেড লোড প্লাস লাইভ লোড, যেটাকে আমরা রিঅ্যাকশন বলি। এটা কিন্তু 2 নাম্বার শীটে ছিল, মনে আছে কি আপনাদের? রিঅ্যাকশন, রিঅ্যাকশনে কি থাকে? সবগুলো লোড থাকে কিন্তু আনফ্যাক্টর, ফ্যাক্টর থাকে হলো 1। এখানে আমি সবগুলো লোডে দিচ্ছি, ডোর ফিনিশ, পার্টিশন অল, ওয়াটার, লাইভ লোড, সবগুলো নিচ্ছি। এটার ফ্যাক্টর হলো 1। এখন কিন্তু কম্বিনেশনে চলে আসছে। একটা হলো রিঅ্যাকশন, যেখানে হলো শুধু সার্ভিস লোড গুলোই থাকবে, কোনো ফ্যাক্টর থাকবে না। ওকে, এটা একটা হলো। আরেকটা কম্বিনেশন তৈরি করতাম আমরা, যে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, যেটাকে আমরা কি বলতাম? টিডিএল, টোটাল ডেড লোড, টোটাল ফ্যাক্টর লোড, টিএফএল, টোটাল ফ্যাক্টর লোড। যদি আমি 2 নম্বর শীটটা দেখাই, এখানে দেখবেন যে এটা ছিল। এই যে এটার কথা বলতেছি আমি, রিঅ্যাকশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল ফ্যাক্টর লোড, এটার কথা বলতেছি যে আমি একটা রিঅ্যাকশন তৈরি করলাম। এখন কি আরেকটা ফ্যাক্টর লোড তৈরি করব, যে এটা হলো আমি দিচ্ছি হলো টি, আচ্ছা এটা আমি নামই দিয়ে দিচ্ছি যে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। এখানে আমি ডেড লোডের সাথে এখন ফ্যাক্টর দিচ্ছি কত? 1.4। আমরা কম্বিনেশন টোটাল কটা বানাবো ভাই? কম্বিনেশন টোটাল তৈরি হবে 26টা। জাস্ট এই দুটো কিসের জন্য? এই দুটো হলো কলাম ডিজাইন এবং ফুটিং এর জন্য। এই দুটো আমি ম্যানুয়ালি দিচ্ছি কলাম এবং ফুটিং ডিজাইন করার জন্য। আর বাকি যেগুলো তৈরি হবে ওগুলো আমি দেখাচ্ছি, ওইটা 26টা তৈরি হবে। 1.4 লাইভের সাথে কত হবে? 1.7। ওকে, এই দুটো আমি এখানে ম্যানুয়ালি তৈরি করলাম। এখন বাকি আমার আরো অনেকগুলো লাগবে, যে আর্টকুয়েকের সাথে আসবে, উইন্ডের সাথে আসবে। এটা আসবে হলো 26টা লোড কম্বিনেশন তৈরি হবে। সেটা আমি আর ম্যানুয়ালি তৈরি করতে পারি, অথবা কি এখান থেকে অটোমেটিক তৈরি করা যায়। সেটা হলো অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন। এখানে যা যা ডিজাইন করা যায় সবগুলোর জন্যই লোড কম্বিনেশন তৈরি করা যায়। স্টিল ফ্রেম, কম্পোজিট বিম, কনক্রিট ফ্রেম। আমার তো এটা কনক্রিট ফ্রেমই ডিজাইন করতে হচ্ছে, বিম কলাম। তাহলে আমি এটার জন্য যে কম্বিনেশন লাগে এইগুলো নিচ্ছি। যখন আবার শেয়ার অল করবো তখন শেয়ার অলের জন্য লোড কম্বিনেশন নিব। এখন ফ্রেমের জন্য নিচ্ছি
এটা হলো কনভার্ট টু ইউজার কম্বিনেশন। অনেক সময় কি করতে হয় যে কম্বিনেশনটাকে এডিট করতে হয়। যদি আপনি এখানে টিক চিহ্ন না দেন তাহলে এডিট করতে পারবেন না, আর টিক চিহ্ন দেওয়া থাকলে এডিটেবল, তখন আপনি এডিট করতে পারবেন। এটা এটা যখন আমি ওকে দিচ্ছি তখন দেখবেন যে এখানে 26টা কম্বিনেশন আসবে। এর আগে আমি কিছু ডিলিট করছিলাম, যে 26টা ছিল ওগুলো ডিলিট করাতে 27 থেকে শুরু হচ্ছে, এখানেও 26টা আছে 52 পর্যন্ত। আমরা ওগুলো delete করে দেব। সরি, ওগুলো সব আমরা delete করে আমাদের দুইটা রেখে ওগুলো বাকিগুলো delete করে দেবো না? না ডিলিট করবো না, এগুলো তো আমার ডিজাইনের জন্য লাগবে। এগুলো দেখেন ভিতরে কি আছে, এটা যদি আমি দেখি এর ভিতরে উইন্ড আছে, উইন্ড আর্টকেক এগুলো তো লাগবে আমার। এই দুটো আমি জাস্ট তৈরি করলাম কলাম এবং ফুটিং ডিজাইন করার জন্য, আর বাকি যে বিম ডিজাইন হবে প্লাস আর্টকেকের জন্য কলাম ডিজাইন হতে পারে, তখন তো আমার এগুলো কম্বিনেশন লাগবে। রিঅ্যাকশনটা হচ্ছে কোডিং এর জন্য, আর আমাদের যেটা আছে ওটা কলাম, বাকিটা কলাম। ওইটা আমি পরে দেখাচ্ছি, জাস্ট আপনারা কম্বিনেশন গুলো বুঝছেন নাকি এগুলো দেখেন কোনটা কি জন্য লাগে এটা আমি দেখাচ্ছি। 2 নম্বর শীটেও ছিল আপনাদের এখানে, যে যেখানে কি ছিল, যদি আমি ফুটিং এরিয়া বের করতে চাই তাহলে আনফ্যাক্টরড লোড লাগে, আর ডিজাইন করতে গেলে তখন ফ্যাক্টরড লোড লাগে। এই দেখানো ছিল ফুটিং ডিজাইন করার জন্য ফাউন্ডেশন সাইজের জন্য রিঅ্যাকশন লাগে, আর ডিজাইনের জন্য ফ্যাক্টরড লোড লাগে। ওই জন্য আমি দুইটা আলাদা করে নিই আমার সুবিধার জন্য। আর এগুলো দিয়ে আমার জাস্ট বিম ডিজাইন হবে, কলামও ডিজাইন হতে পারে। আর্টওয়ার্কের জন্য যদি কলাম ডিজাইন হয় তখন তো আর আমার এই দুইটা দিয়ে হবে না, তখন এখান থেকে তারা অটোমেটিক নিয়ে নেবে, যেটা বেশি হবে সেটার জন্য ডিজাইন হবে। ক্লিয়ার কি কম্বিনেশন? দিবে, ঠিক আছে। শেষ হলে এখন চলে যাব কিসে, আমি অ্যানালাইসিসে যাব, যেটাকে আমি এখন অ্যানালাইসিস দিচ্ছি। রান অ্যানালাইসিস। এর আগে আমরা যা করছিলাম যে এখানে কিন্তু আমাদের কলাম সাইজ গুলো সব একই ছিল, যে সবগুলো 12 সাইজ ছিল অথবা 10 সাইজ ছিল, এটাই তো ছিল তাই না? হ্যাঁ, এখন কথা হলো যে আমার তো আসলে সব সাইজ গুলো সেম থাকবে না, যে এখানে যে সাইজ থাকবে এখানে তো সেম সাইজ থাকবে না। যখন না, লোড গুলো এটা দিলাম, হ্যাঁ যখন লোড গুলো দিলাম, এখন আমি যখন রিঅ্যাকশন দেখবো তখন আসলে আমি এখানে দেখবো যে কোথায় কত লোড আছে এবং কোথায় কত সাইজ লাগে, এটা আসবে হলো এখন। ওকে। মানে এখন আমরা যাচ্ছি হলো যখন অ্যানালাইসিস শেষ হবে আমি প্রত্যেকটা কলামের নিচে গিয়ে লোড দেখবো যে কোথায় কত লোড আছে, তারপরে আমি বুঝবো যে আসলে কোথায় কত কলাম সাইজ লাগবে। সেটা আমার অ্যানালাইসিস এখনো হচ্ছে, একটু সময় দিচ্ছে। এটা আমার অ্যানালাইসিস শেষ, এখন দেখবো আমি লোডটা আমি কিসে দেখতে চাচ্ছি, যে আমি এটা কি পেয়ে দেখতে চাচ্ছি, ওই জন্য ইউনিটটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। যেখান থেকে আমি চাচ্ছি না যে পাউন্ডে থাকুক, এটা আমি কি পেয়ে যাচ্ছি কি। এরপরে এখন আমি রিঅ্যাকশন দেখবো। রিঅ্যাকশনটা কোথায় থেকে দেখবো, এগুলো কিন্তু এই যে 2 নম্বর শীটে ছিল। এই যে আমি যে রিঅ্যাকশন দেখতাম এখান থেকে রিঅ্যাকশন দেখবো। রিঅ্যাকশন দেখার জন্য আমি চলে যাচ্ছি কোথায়, পেজে চলে যাচ্ছে। পেজ যেখানে সাপোর্ট আছে এখানে তো রিঅ্যাকশন দিবে আমার। ডিসপ্লে, ফোর্স স্টেজ ডায়াগ্রাম, সাপোর্ট, স্প্রিং রিঅ্যাকশন। আমি কিসের জন্য চাচ্ছি, আমি এখন চাচ্ছি হলো ফ্যাক্টরড লোডের জন্য, যে এটা দিয়ে আমি এখানে কলামের সাইজটা চেঞ্জ করব। ফ্যাক্টরড লোডটা নিচ্ছি, হ্যাঁ
এখানে কি ফ্যাক্টর দরকার আছে নাকি রিঅ্যাকশন হবে? কলাম ডিজাইনের জন্য তো অবশ্যই ফ্যাক্টর লাগবে, রিঅ্যাকশন দিয়ে ফুটিং সাইজটা বের হবে জাস্ট। এটা কি কলামে করতেছে? হ্যাঁ কলামের জন্য, ফুটিং এ তো এখনো যায়নি আর। ফুটিং ডিজাইন হবে হলো ঠিক আছে। সেফে, সেফে ফুটিং ডিজাইন। নেটে। হ্যাঁ হ্যাঁ। কলাম ডিজাইনের জন্য আমি এখানে ফ্যাক্টর লোড নিচ্ছি, টেবুলার ফরম্যাটে যাচ্ছি আমি, তাহলে দেখবেন যে এখানে সব টেবিলে দেখাচ্ছে। ওকে, এই দেখেন এখানে আমার লোড গুলো দেখাচ্ছে। আচ্ছা, এটা প্রোভাইড করবে না, যত উপরে যাবে লোড তত কমবে নাকি? না, এটা তো আপনি রিঅ্যাকশন নিচেই পাবেন, রিঅ্যাকশন তো আর অন্যান্য ফ্লোরে দিবে না, যেখানে সাপোর্ট থাকবে এখানেই তো দিবে। এটা হলো আমার লোড। এখন দেখেন আমি কলাম সাইজ দিছিলাম কিন্তু সব সেম, কিন্তু লোড গুলো কি সেম আসছে? সব সেম আসে নাই। এখন আমাকে এখানে, হ্যাঁ বলেন। না বলতেছি যে এক্সটেরিয়র গুলো কম আসতেছে, ইন্টেরিয়র গুলো বেশি আসতেছে। হ্যাঁ তা তো অবশ্যই আসবে, কিন্তু আমি কিন্তু সেম সাইজ গুলোই দিছিলাম। এখন এইটা দেখে আমার এখানে কলাম সাইজ গুলো চেঞ্জ করতে হবে। তো এখন আসলে আমি কিভাবে চেঞ্জ করব? আমরা একটা ফর্মুলার সাথে পরিচিত, ভার্সিটিতে যখন পড়তাম তখন একটা ফর্মুলা ছিল, নরমাল একটা ফর্মুলা, এটা একটু দেখাই। এই যে এই ফর্মুলাটা পরিচিত মনে হচ্ছে না আপনাদের? P = 0.855, হ্যাঁ হ্যাঁ, এইটা। এখন কি এই ফর্মুলাটা আমার এখানে কাজে লাগবে? সেটা হলে কি যে আমি এখানে কিছু জিনিস কনসিডার করে নিব, যে ফাই এর একটা ভ্যালু থাকবে, যদি এটা কি হয় টাইবার হয় তাহলে 0.65, যদি স্পাইরাল হয় তাহলে 0.77, এ প্রাইম সি এর আমি একটা ভ্যালু ধরে নিব এজ এ ডিজাইনের হিসাবে, যে আমি 3000 ধরবো নাকি 3.5 ধরবো না 4 ধরবো, এটা আমার উপর নির্ভর করবে। তারপর এফ ওয়াই ইল স্ট্রেংথ অফ স্টিল, এটা আমার উপর নির্ভর করবে যে এটা 60 গ্রেড ধরবো নাকি 72 গ্রেড ধরবো। রেনফোর্সমেন্ট পার্সেন্টেজ আমি কত ধরতে যাচ্ছি, 1% নাকি 2%। এটা দিয়ে আমি এখানে লোড তো আমি এখানে জানি, যে আমি এখানে ফার্স্টে কি করে নিব। আচ্ছা, ফার্স্টে আমি কি করে নিব, এখানে একটা টাইপ তৈরি করব। আমরা কি জানি যে সবসময় টাইপ হয়, যে 5টা থেকে 6টা টাইপ হয়, C1 12 12, C2 12 15, C2 18 12 18, এরকম টাইপ হয়, তাই না? 100 থেকে 150 হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কিছু টাইপ তৈরি করে নিব, যে এই কলামটা, এই লোডটা, এই লোডটা হয়তো বা কাছাকাছি, তখন কি এটা নিয়ে আমি একটা টাইপ করব। টাইপের জন্য আপনাদের ম্যাক্সিমাম লোডটা নিয়ে না, ফার্স্টে তো আমরা একটা টাইপ বানাতে হবে। আচ্ছা আমি আপনাদের ক্লিয়ার করতেছি, একটু ওয়েট করেন। আপনাদের ওখানে যেটা আছে আমার এখানে ওইটাই আছে। এখানে দেখেন আমি কি করছি, কিছু কালার তৈরি করে নিয়েছি। এই লোডটা, এই লোডটা, এই লোডটা, এই লোডটা, এই লোডটা, এই চারটা মিলে একটা সাইজ তৈরি করব। কিন্তু কি এর ভিতরে যেটা ম্যাক্সিমাম লোড থাকবে ওইটাই আমি কনসিডার করব। এর ভিতরে কোনটা আছে আমার ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম কিন্তু আছে এটা 124, 125। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। মানে এখানে জাস্ট আমি কিছু কালার করে নিছি, যে এই কলামগুলো আমি একটা সাইজ বানাবো। তারপরে দেখেন এখানে কালো আছে কিছু, যেগুলো লোড কাছাকাছি। এর ভিতরে আবার যেটা ম্যাক্সিমাম থাকবে ওইটাই আমি এখানে এই ফর্মুলাতে ইনপুট দিব। এটা বলতেছি। এই লোডটাকে এখানে আমি ইনপুট দিব, দিলে কি আমি এখানে একটা সাইজ পাবো, ওই সাইজটাকে আমি এখানে অ্যাসাইন করব। তো এখন কথা হলো যে আমি আসলে এখানে অ্যাসাইনটা কিভাবে করব, এটা একটা বিষয়, তাই না? যে আমি এখানে লোডটা, এই কলাম সাইজটা অ্যাসাইন করব কিভাবে? আমি তো সবগুলো সাইজ পেয়ে গেছি এখান থেকে, ওই লোডটা থেকে ওই ফর্মুলা দিয়ে আমি সাইজ পেয়ে গেছি, যে এখানে যেটা আছে 12 12 ওটা ঠিক আছে, কিন্তু এখানে যেটা আছে এটা চেঞ্জ করতে হবে, যে এখানে আমার 12 18 হবে। এখন তাহলে এখানে আমি কিভাবে অ্যাসাইন করব, এটা হলো আমার একটা বিষয়। এটা করার জন্য আমি ফার্স্ট এটাকে আনলক করি। এখন আমাকে একটা সাইজ তৈরি করতে হবে অবশ্যই, ফ্রেম সেকশন। এখানে তো আমার এগুলো হয়তোবা তৈরি নাই, এখানে তো আমার অন্য একটা ফাইল, আপনাদের ফাইলটা আমার কাছে নাই, যার কারণে এখানে অনেকগুলো তৈরি ছিল। আমি এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, সেকশন তৈরি করে নিচ্ছি, যে একটা সেকশন হবে কত, যে কলাম হবে 10 18, সি 12 18। আমি একটা সাইজ বানিয়ে নিচ্ছি এখানে 18 12, আমার যে এখানে স্ট্যান্ড থাকবে আমি স্ট্যান্ডটা দিব। এখানে যদি কলাম হয়, এখানে কলাম আছে, এটা আমি কলাম তৈরি করে নিলাম। এটাকে এখন আমি অ্যাসাইন করতে যাচ্ছি। তো এখন আমি এখানে অ্যাসাইনটা কিভাবে করব?
সেটা হলো আমি এখানে রুফে যাচ্ছি। রুফে যাওয়ার পরে এখন এই সাইজটা তো আমার সবগুলো ফ্লোরেই হবে, একটা ফ্লোরে তো চেঞ্জ করলে হবে না। তার মানে এখন আমি কি করতে পারি, এখানে ছিল 1 স্টোরি, আমি এটাকে অল স্টোরি করে দিচ্ছি। তার মানে এখন যদি আমি একটা কলামকে সিলেক্ট করি, আচ্ছা এখন আমি সিলেকশনের একটা বিষয় দেখাই। আমি এই কলামটা সিলেক্ট করতে যাচ্ছি, এখানে আসলে আমার কি কি আছে, যেখানে কিছু পয়েন্ট আছে, একটা কলাম আছে, 3টা বিম একটা বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এই বিন্দুতে কিন্তু অনেক কিছুই আছে। কিন্তু আমি কি যাচ্ছি, শুধু কলামটাকে সিলেক্ট করতে যাচ্ছি। এটা করার জন্য আমি এখন কন্ট্রোল প্রেস করে রাখলাম, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম। এখন এই কলমের উপরে আমি এখন ক্লিক করলাম, তাহলে এখানে কি আছে, যতগুলো প্রপার্টি আছে সবগুলোকেই আমার দেখাচ্ছে। এখানে আমার লাগবে কি, আমার শুধু কলামটাই লাগবে। এখান থেকে এই যে আমি কলামটা সিলেক্ট করলাম, ওকে। এখন যদি 3D দেখি, দেখেন শুধু আমার কলামটাই সিলেকশনে আছে। এখন এখানে জাস্ট ওই সাইজটাকে অ্যাসাইন করে দিব, অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টিজ, কোনটা তৈরি করলাম, C1228, ওকে। এখন যদি আমি আবার প্ল্যানে যাই, দেখেন আমার কিন্তু সাইজটা এখানে হয়ে গেছে। এইভাবে কি, হ্যাঁ এখানে সবগুলো ফ্লোরে হয়েছে, আমি তো এখানে ওয়াল স্টোরি দিয়ে দিয়েছি। এখন যদি প্রত্যেকটা ফ্লোরে যাই, দেখেন সবগুলো ফ্লোরে এটা হয়েছে। এইভাবে আপনাকে প্রত্যেকটা কলাম তৈরি করতে হবে, অর্থাৎ আপনি এখানে যে টাইপগুলো তৈরি করবেন এই টাইপ অনুযায়ী আপনাকে কলাম তৈরি করতে হবে, এবং এই বিন্দুগুলোতে এই কলামগুলো এখানে অ্যাসাইন করতে হবে। এখন কি ক্লিয়ার বিষয়টা? এরপরে আরেকটা কাজ আছে, সেটা হলো কি, আমার এখন দেখতে হবে যে এটার ওরিয়েন্টেশনটা আর্কিটেকচারাল প্ল্যানে কিভাবে আছে। যেমন আমি যদি এটাই দেখি, এটা কিন্তু লম্বা এইদিকে আছে, ফার্স্ট আমরা এইভাবে দিয়ে দেখবো, তারপরে দরকার হলে ওরিয়েন্টেশন চেঞ্জ করবো পরে। এখন ফার্স্টে আর্কিটেক্ট যেভাবে দিচ্ছে আমি এখানে এইভাবে অ্যাসাইন করব, যে আমার কিন্তু এই কলামটাকে ঘুরাইতে হবে। এটাকে ঘোরানোর জন্য আবার ওয়াল স্টোরি থাকলো, এটা আমাদের 2 নম্বর ইয়াতে ছিল, সেটা এটাই ছিল, এটাও ছিল আবার যে কিভাবে ঘুরাইতে হয়। তাহলে হ্যাঁ হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ফার্স্টে আমি কলামটা সিলেক্ট করলাম, এখানে একটা অ্যাঙ্গেল অ্যাসাইন করতে হয়, ফ্রেম লোকাল অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে ঘুরে যাবে এটা, এই যে ঘুরে গেছে। এইভাবে আপনাকে সব প্রত্যেকটা কলামগুলো চেঞ্জ করতে হবে এখানে সবগুলো ফ্লোরে। আমি আরেকটা ফাইল দেখাচ্ছি যেখানে আসলে সবগুলো চেঞ্জ করা আছে, দেখেন যেখানে আমার যে কলাম সাইজটা দরকার ছিল ওগুলো দেখেন অ্যাসাইন করা, এবং যেদিকে ঘোরানো ছিল সব দিকে এগুলো দেখেন ঘোরানো। এভাবে আপনাকে এখানে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার পরে এখন আমি আরেকটা অ্যানালাইসিস দিব। অ্যানালাইসিস দেওয়াই ছিল, বুঝলেন না? এখন অ্যানালাইসিস দিয়ে আমার কিছু জিনিস চেক করতে হবে। এখানে কিন্তু আমি ম্যানুয়ালি ভার্টিক্যাল লোডের জন্য আমি কলামগুলো ডিজাইন করে ফেলছি, আমার কলামের সাইজগুলো দিয়ে দিচ্ছি যেখানে যা লাগে সেটা। এখন এগুলোকে আমার এখন ডিজাইন করতে হবে। ডিজাইন করার আগে আমি কিছু জিনিস চেক করবো, যে আমার বিল্ডিংটাকে ডিসপ্লেসমেন্টে ঠিক আছে নাকি, ড্রিফটে ঠিক আছে নাকি, এই বিষয়গুলো আমার চেক করতে হয়। এখানে আমার একটা চেক লিস্ট তৈরি করা আছে, যে কি কি জিনিস চেক করতে হয়। সেটা হলো কি, ফার্স্টে চেক করব আমি ডিসপ্লেসমেন্ট। কিসের জন্য ডিসপ্লেসমেন্ট হয়? উইন্ড আর্থকোয়েকের জন্য। এটা হলো উইন্ডের জন্য চেক করা। ফর্মুলা এখানে দেওয়া আছে কি, টোটাল বিল্ডিং হাইট ডিভাইডেড বাই 500 বিএনবিসি 15 অনুযায়ী। এটা হলো আমার ডিসপ্লেসমেন্ট চেক করার ফর্মুলা। এখন আমার কি লাগবে, বিল্ডিং এর টোটাল হাইটটা লাগবে। আমি হাইটটা এখন কোথায় পাবো? আমি যদি এখন এডিটে যাই, এডিট স্টোরি, গ্রিড সিস্টেম, মডিফাই, এখান থেকে আমি হাইটটা পাচ্ছি। এটা তো ফিটে আছে, ইঞ্চিতে কনভার্ট করলে আমি এখানে যেটা দেখাচ্ছিলাম ওইটাই হবে। হাইটটা এখানে 820ই হবে। এটা হলো টোটাল বিল্ডিং হাইট ডিভাইডেড বাই 500, এটা ক্যালকুলেট করলে আসবে 1.64। এটা হলো কি আমার অ্যালাউয়েবল লিমিট, অর্থাৎ যখন উইন্ড আসবে তখন তো আমার বিল্ডিংটা অবশ্যই বাড়বে।
যে নিচ থেকে উপরের দিকে গিয়ে বেঁকে যাবে, তাই তো হয়। এটাও বাঁকবে, কিন্তু কতটুকু বাঁকতে পারবে সেটা হলো হ্যাঁ এখান থেকে, যে এটা হলো আমার অ্যালাউয়েবল লিমিট, যে এটা হলো 1.64 ইঞ্চি পর্যন্ত বাঁকতে পারবে। এখন কথা হলো যে আমার এখানে বিল্ডিংটা কতটুকু বাঁকে সেটা দেখতে হবে। সেটা আমি কোথা থেকে পাবো? এটা অ্যানালাইসিস দেওয়ার পরে বুঝি না ভাই, ডিসপ্লেসমেন্টটা মানে কি, এটা কখন ডিসপ্লেসমেন্টটা হতে পারে? জি ডিসপ্লেসমেন্টটা কি বুঝি না ভাই, মানে এটা কি আমাদের মানে বিল্ডিং এর এদিক থেকে মানে কোন কলামের কোন ডিসপ্লেসমেন্ট সেটা বলতেছেন? এটা বিল্ডিং এরই ডিসপ্লেসমেন্ট। যখন উইন্ড আসবে তখন কি হবে? যেদিক থেকে উইন্ড আসবে অপর দিকে হেলে যাবে না এটা? হ্যাঁ হ্যাঁ সেটা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেটাই বলতেছি আমি, যে ওইটা হলে অ্যালাউয়েবল, যে আমার বিল্ডিংটা তো অবশ্যই বাঁকবে, কিন্তু কতটুকু বাঁকতে পারবে? যে 1.64 ইঞ্চি পর্যন্ত এটা ডিসপ্লেস হইতে পারবে ম্যাক্সিমাম, এর বেশি হওয়া যাবে না। এখন আমি এটা দেখবো যে আমার বিল্ডিংটা কতটুকু বাঁকে। সেটা কোথা থেকে দেখবো? ডিসপ্লে থেকে স্টোরি রেসপন্স প্লট, এখানে আমার গ্রাফ দেখাবে। দেখেন আমার এখানে গ্রাফ দেখাচ্ছে। আমি এখন কি দেখতে চাচ্ছি? ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট। কিসের জন্য দেখবো? উইন্ডের জন্য দেখবো। দেখি আমি এখানে কিন্তু আমার সবই আছে। এখানে দেখেন কম্বিনেশন, উইন্ড, আর্থকুয়েক সব। কিসের জন্য দেখবো? এটা হলো এক্স এর জন্য, উইন্ড এক্স। এখানে আমার কত দেখাচ্ছে? 0.6 ওহম। এটা এখানে লিখলাম আমি যে 0.6 ওহম, 6 ওহম। আর এটার অ্যালাউয়েবল কত আমার? 1.64। এখন কি আমার এই ডিসপ্লেসমেন্টের ভিতরে আছে না? তার মানে ওকে। এটা তাহলে ওকে। হ্যাঁ, আমার যতটুকু ডিসপ্লেস হইতে পারবে তার থেকে কম আছে, তার মানে ঠিক আছে। যদি কোনটা যদি বেশি করে আসে তখন তখন আপনার কলাম সাইজ বাড়াইতে হবে। কলম সাইজ। হ্যাঁ, আমি তো এখানে কলাম সাইজ ওই লোড দেখে বাড়াইছি, যার কারণে আমার এখানে আর প্রবলেম হচ্ছে না। আপনার যখন ওই যে 12 সাইজ ছিল, ওইটা দিয়ে চেক দিতে আসলে দেখতেন যে সবগুলোই ফেল করে। ওকে ওকে। এরপরে আমি এখন আবার ওয়াইড জন্য দেখি, উইন্ড ওয়াই ডিরেকশন। ওয়াইড জন্য 0.648, এটাও কিন্তু অ্যালাউয়েবলের ভিতরে আছে। তার মানে কি আমার ডিসপ্লেসমেন্টে বিল্ডিংটা ওকে। ওই অ্যাক্সেস শিখে দেখে তো ভাই, জি যে মানে ডিসপ্লেসমেন্টটা কিভাবে আসবে সেটা দেখে ওখানে। হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে থেকে স্টোরি রেসপন্স প্লট। হ্যাঁ। এখন এখানে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিসের জন্য দেখবো? উইন্ড। এখান থেকে আমি উইন্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটা হলো কি, আমার দেখতে হবে ড্রিফট। ড্রিফট চেক করতে হবে। এখন ড্রিফট জিনিসটা কি? ড্রিফট হলো আমার প্রত্যেকটা ফ্লোরে ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে। এখানে একটা ডিসপ্লেসমেন্ট, এখানে একটা ডিসপ্লেসমেন্ট, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিলে আমি একটা ডিফারেন্স পাচ্ছি। এটাই হলো ড্রিফট। এখন দেখতে হবে ড্রিফটটা আমার অ্যালাউয়েবলের ভিতরে আছে নাকি। ড্রিফটের জন্য আমার এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। এই ড্রিফট আবার নির্ভর করে কিসের উপরে? যে এখানে যে তিনটা ফর্মুলা আছে সেটা। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। নিচে যেটা দেওয়া আছে 3 নাম্বারটা, এটা হলো আনরেইনফোর্সড মেসোনারি স্ট্রাকচার, যেখানে বিম কলম নাই। এটা তার মানে এটা আমার লাগবে না, এটা আমি বাদ দিচ্ছি। আমার লাগবে কোনটা? আমার লাগবে হলো এই দুইটা। এখন এই দুইটার ভিতরে দেখেন আমার একটা টার্ম আছে, সেটা হলো টি, টাইম পিরিয়ড। ভাই ডেলটা কি বলেছেন? কোনটা? ডেল লেস দেন 0.04 এটা আমি এখনো আপনাদের বলি নাই, এখনো আমি বলি নাই, আচ্ছা ঠিক আছে। এখনো ডিসক্রাইব করে নেই। এখানে একটা টার্ম আছে টি, টির উপরে নির্ভর করবে যে আমি এখানে কোন ফর্মুলাটা ইউজ করব, 1 নাম্বার নাকি 2 নাম্বার। সেটা হলো কি, যদি টি এর মান 0.7 এর থেকে ছোট হয় তাহলে 1 নাম্বারটা ইউজ করব। যদি টি এর মান 0.7 এর থেকে বড় অথবা 0.7 এর সমান হয় তাহলে 2 নাম্বার ফর্মুলাটা ইউজ করব। তার মানে ফার্স্ট আমার দেখতে হবে টি এর মানটা কত আসে। টির জন্য এই যে এখানে একটা ফর্মুলা আছে, সেটা হলো t is equal to ct h to the power 3/4। এটা হলো আমার ফর্মুলা।
বিএনবিসি থেকে নেওয়া। এখন এখানে আমার কিছু ভ্যালু দিতে হয়, সেটা হলো সিটির একটা ভ্যালু দিতে হয় 0.073। এই ভ্যালুগুলো বিএনবিসি থেকে নেওয়া। আচ্ছা আমি তারপরে একটু দেখাচ্ছি। দেখেন এখানে কি কি ভ্যালু ছিল, এই যে এটা কিন্তু আমার ফর্মুলা t = ct hn to the power 3/4, এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে নেওয়া আছে জাস্ট, এই যে এটা। এখন এখানে আমার কিছু টার্ম আছে, সিটির একটা ভ্যালু আছে ফিক্সড। স্টিলের জন্য একটা, কংক্রিটের জন্য একটা। হ্যাঁ আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। এই যে এখানে সিটির ভ্যালু দেওয়া আছে, দেখেন সিটি 0.083 ফর স্টিল আর 0.073 ফর রেনফোর্স কনক্রিট। আমার তো অবশ্যই রেনফোর্সমেন্ট কনক্রিট। ওকে ওকে। তো এখানে আমি এখানে যে সিটির ভ্যালু নিচ্ছি 0.073। আর এর একটা ভ্যালু ছিল যখন আমরা করেছিলাম আর্টকুয়েকের জন্য প্যাটার্ন তৈরি করেছিলাম, এখানে আর এর একটা ভ্যালু দিতাম আমরা। এখানে আপনি যেটা ইউজ করবেন, 12 ইউজ করলে 12, 8 ইউজ করলে 8, 5 ইউজ করলে 5, এটাই দিতে হবে। 8 এটাই এখানে দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 8। হাইটটা আমার বিল্ডিং এর টোটাল হাইট, সেটা হলো মিটারে দিচ্ছে এখানে, কারণ এখানে 0.073 এটা মিটারে দেওয়া। যখন এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিলাম তখন টি এর একটা ভ্যালু পেলাম 0.71। তার মানে কি হলো যে আমার টি এর ভ্যালু কত হলো, 0.7 এর থেকে বেশি। এটা স্যাটিসফাই করলো। তখন কি আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন এই ফর্মুলার ভিতরে আমার পার্ট আছে দুইটা, একটা হলো এই পার্টটা আর একটা হলো এই পার্ট। আমি দেখেন এই দুইটা পার্ট নিচে নিচে লিখছি, এইটা হলো ফার্স্টের পার্টটা আর এটা হলো তার পরের পার্ট। যে দুইটার ভিতরে যেটা ছোট হবে সেটাই হলো আমার অ্যালাউয়েবল লিমিট থাকে। ঠিক আছে? তো এখানে ফর্মুলা 0.03 ইনটু এইচ হলো আমার বিল্ডিং এর একটা ফ্লোরের হাইট। আমি কোনটা চাচ্ছি এখানে, ডেলিভিশনে যাই, আমার এখানে প্রত্যেকটা ফ্লোরের এক একটা হাইট আছে, এটা 10, এটা 10, এটা 10, এটা 10। এখানে জাস্ট একটা ফ্লোরের জন্য 10 দেওয়া আছে, আর ফর্মুলা অনুযায়ী এখানে জাস্ট মানগুলো বসানো আছে। তারপরে কি এখানে আমি দুইটা ভ্যালু পাচ্ছি, যে উপরটার জন্য 0.03, নিচেরটার জন্য 0.04। এখানে ছোট কোনটা আমার, ছোট অবশ্যই উপরেরটা। তাহলে কি এখানে অ্যালাউয়েবল লিমিট হলো এটা, যে আমার এখন যে কোফিশিয়েন্ট মডুলেশন ফর্মুলা করে স্টার্ট করতে যেটা ইউজ থেকে নাও। বুঝি নাই। আর আর এর ভ্যালুটা 8। আর এর ভ্যালুটা তো এই যে এখানে আর্টকুয়েক থেকে আমি দেখালাম না, আপনি যখন এখানে প্যাটার্ন তৈরি করছিলেন আর্টকুয়েক, এখানে আপনি আর এর একটা ভ্যালু দিয়েছিলেন, ওই ভ্যালুটাই। এই যে ওকে ওকে। এখন এটা হলো আমার অ্যালাউয়েবল। এখন দেখবো আমার বিল্ডিং এ কতটুকু ড্রিফট আসে। এখন আমি সফটওয়্যারে তুলে যাচ্ছি। এখন আবার ডিসপ্লে থেকেই দেখতে হবে, ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লট। এখন তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমার লাগবে না, এখন আমার কি লাগবে, ম্যাক্সিমাম স্টোরি ড্রিফটটা লাগবে। আমি ড্রিফট চেক করব। ড্রিফটটা চেক করতে হয় আর্টকুয়েকের জন্য। যে এখন আমি এখানে লোড কেস দিচ্ছি কোনটা, যে আর্টকুয়েক দিচ্ছি EQX। এখানে ভ্যালু কত দেখাচ্ছে, আমার ম্যাক্সিমাম ভ্যালু দেখাচ্ছে 0.001, কিন্তু আমার এখানে অ্যালাউয়েবল ভ্যালু, অ্যালাউয়েবল 0.3, তার মানে অ্যালাউয়েবলের থেকে কম আছে, সেক্ষেত্রে ওকে। আরেকটা দেখবো কিসের জন্য, ওয়াই এর জন্য, EQY। এটা কত দেখাচ্ছে 0.0007, এটা আরো কম, সেক্ষেত্রে আমার ঠিক আছে। এটা কি হলো ড্রিফট, আমার বিল্ডিং ঠিক আছে। আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো কি সফট স্টোরি।
সফট স্টোরিটা কিভাবে চেক করতে হয় যে এটা হলো স্টিফনেস দিয়ে দেখতে হয়। স্টিফনেস বলতে আমরা কি বুঝি যে কোন তালাটা কতটুকু শক্তিশালী। আমরা নরমালি কি চাবো যে আমরা যদি একটা বিল্ডিং দেখি, আচ্ছা এখানে আমি ফার্স্টে একটু স্টিফনেসটা দেখাই, যে এখন আমি চাচ্ছি হলো সফট স্টোরি দেখার জন্য আমার দরকার হলো এখন স্টোরি স্টিফনেস। এই যে আমি এখন স্টোরি স্টিফনেস দেখতেছি। কিসের জন্য দেখবো? এটাও আর্টটেকের জন্যই দেখতে হয়। আর্টটেক এক্স ডিরেকশনে ফার্স্টে আমি দেখি। এটা হলো আমার গ্রাফ দেখাচ্ছে, যে এটা হলো স্টিফনেস দেখাচ্ছে, যে আমি যদি এখন গ্রাউন্ড ফ্লোরে দেখি স্টিফনেস এখানে যা আছে উপরের দিকে কিন্তু আস্তে আস্তে কমে গেছে। দেখেন স্টিফনেসটা কমে গেছে। যখন স্টিফনেস উপরের দিকে আস্তে আস্তে কমে যাবে, এটা হলো একটা রেগুলার শেপ, তখন আমার চেক করতে হবে না। ভাই আজান দিছে ভাই। আচ্ছা তাহলে একটু ওয়েট করি আমরা। আচ্ছা এটা হলো স্টিফনেস। আমি দেখতে পাচ্ছি স্টিফনেসটা কিন্তু উপরের দিকে গিয়ে দেখেন এক এক স্টোরিতে গিয়ে কমে গেছে। হ্যাঁ এটা হলো একটা রেগুলার শেপ। যখন এরকম হবে তখন আমার আসলে চেক করতে হবে না। আমার চেক করতে হবে কখন? যখন এরকম হতো যে এখানে কম আছে, উপরের স্টোরিতে গিয়ে আমার স্টিফনেসটা এখানে চলে আসছে অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ অথবা এই স্টোরিতে গিয়ে স্টিফনেস এখানে আসছে, নিচেরটা এখানে, তখন কি হচ্ছে যে আমার নিচেরটা থেকে উপরেরটা শক্তিশালী বেশি হচ্ছে। তখন এটাকে আমার চেক করতে হবে যে উপরেরটা থেকে নিচেরটা আমার কত পার্সেন্ট আছে। যদি কি হয় যে উপরেরটা 100% আর নিচেরটা হলো 70%, তাহলে ওকে। ভাই, এটা সেটা না যে আমরা স্ট্রাকচার করছিলাম যে স্টিফনেস ম্যাচ করছিলাম ওগুলো না? হ্যাঁ ওইটা স্টিফনেস, জাস্ট আপনারা টার্মটা পড়ছিলেন, কিন্তু স্টিফনেসটা যে চেক করতে হয় যে সফট স্টোরির জন্য, এটা ছিল না। আচ্ছা। যেটা কি সফট স্টোরি তখন হবে যখন 70% এর কম হয়ে যাবে, মানে আপনার উপরে যে স্টিফনেস যখন বাড়বে, যে এটা বেড়ে গেছে নিচেরটা কম, তখন আমাকে চেক করতে হবে যে এটা নিচেরটা উপরেরটার কত পার্সেন্ট। যদি 70% পর্যন্ত হয় তাহলে ওকে। যদি 70% এর কম হয়, যে উপরেরটা আছে 100, নিচেরটা 69, তখন এটা ফেল। তখন আমাকে এটা আবার চেঞ্জ করতে হবে, যে নিচের দিকে কলামের সাইজ একটু বাড়াইতে হবে, অথবা বিম সাইজ বাড়াইতে হবে, অথবা শেয়ার অল দিতে হবে। এটা এটা হলো সফট স্টোরি। যে যখন কি হবে উপরেরটা 100, নিচেরটা 70 এর কম, তখন আমাকে চেক করতে হবে। আর যদি এরকম হয় যে উপরেরটা 100, নিচেরটা 70 অথবা 71, 70 এর উপরে থাকলে তখন আর চেঞ্জ করতে হবে না, তখন এটা ওকে। এটা হলো সফট স্টোরি। যখন আমার এই চেকগুলো ওকে হলো, তখন কি আমি এখন ইট্যাপস এর ডিজাইনে চলে যাব। তার আগে ডিজাইনে যাওয়া যাবে না। এখন ডিজাইনে যাচ্ছি। ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন। এখান থেকে আমি এখন লোড কম্বিনেশন গুলো দিব, যে কোনগুলোর জন্য ডিজাইন হবে। সিলেক্ট ডিজাইন লোড কম্বিনেশন। যেখানে যে আমার 26টা লোড কম্বিনেশন তৈরি হবে, সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি, যে এটা হলো আমার এগুলোর জন্য লোড কম্বিনেশনের জন্য ডিজাইন হবে 26টা। এটা কিন্তু অন্য একটা ফাইল, আপনাদের যেটা দেখালাম যে 26টা ডিলিট করার পরে 27 থেকে 52 পর্যন্ত তৈরি হয়েছিল, ওটা কিন্তু না। এটা আরেকটা ফাইল, যেখানে 1 থেকে শুরু করে 26টাই আছে। 1 থেকে শুরু করে 26টা। আচ্ছা এই লোড কম্বিনেশনের জন্য আমার এখন ডিজাইন হবে। ওকে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা, এখন আমি ডিজাইন দিব। ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। এটা এখন ডিজাইন হবে। এখান থেকে এখন আমি রেজাল্ট পাবো যে এখানে আমার এনফোর্সমেন্ট কত লাগবে। টাইম লাগবে না?
আমার একটা ডিজাইন শেষ। এখন আমি যে কোনো একটা এলিভেশনে চলে যাচ্ছি। এখন দেখেন এখানে কি হচ্ছে যে আমার এখানে রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে 2.64 ইঞ্চি স্কয়ার। এটা হলো টোটাল রেইনফোর্সমেন্ট। এখন যদি আমি চাই যে এখানে আমি 20 মিলিবার দিতে যাচ্ছি, 20 মিলিবারের একটা এরিয়া কত, যেখানে আমি টোটাল যেটা আছে, যে এখানে আছে হলো টোটাল 2.64, আমি এখন দিতে যাচ্ছি কত 20 মিলিবার। 20 মিলিবারের একটা এরিয়া হলো 0.48, একটা দিয়ে ভাগ দিলে আমি টোটাল নাম্বার পাচ্ছি যে এখানে 5.5 নস নাম্বার 20 মিলি রড লাগবে। তার মানে আমি এখানে 6টা 20 মিলি রড দিতে পারি। সাইজ তো আমি পেয়ে গেছি আগে এখানে। এখন জাস্ট 6টা 20 মিলিবার, অথবা যদি 16 মিলি চাই 16 মিলিবারের একটা এরিয়া দিয়ে ভাগ দিলে যে নাম্বার হবে ওইটাই দিতে হবে এখানে। তারপরে আবার দেখেন এই পাশেটা কত দেখাচ্ছে যে এটা হলো 3 ইঞ্চি স্কয়ার। 3 ভাগ আমি কত মিলিবার দিতে যাচ্ছি, এটা দিলে এখানে আমি নাম্বার পেয়ে যাব। এটা হলো কলাম ডিজাইন। অনেক সময় কি দেখা ওগুলোতে যায়, এরিয়া বাড়ে জি 3 ওগুলোতে এরিয়া তাই না? হ্যাঁ, 2.64 এটা এরিয়া। 3 এটাকে এখন যদি আমি একটা বারের এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে টোটাল নাম্বার পেয়ে যাচ্ছি। ওকে ওকে। এখন অনেক সময় দরকার হয় যে এটা হলো এরিয়া, তাহলে আমি পার্সেন্টেজ চাচ্ছি, যেখানে পার্সেন্টেজ কত আছে সেটাও দেখা যাবে। ডিসপ্লে ডিজাইন আমাদের তো কিন্তু রেন্ট এরিয়া যত উপরে যাও তত কমে যাওয়ার কথা না, একটু উপরে বুঝি নাই। ইনভেস্টমেন্ট যে এরিয়াটা আমাদের, হ্যাঁ, এটা যদি যেমন জিএফএস দিতে ছিল, যদি আমি 70 চলে যাই আমাদের কি এরিয়াটা কমার কথা ছিল না? হ্যাঁ, এটা যদি এখন অনেক সময় কি হয় যে আর্টওয়ার্কের জন্য হয়তো বা আমার ডিজাইন হচ্ছে, তখন দেখবেন যে সব জায়গাতে সমানই হচ্ছে। আবার কিছু কিছু কলমে দেখবেন যে না আমার উপরের দিকে গিয়ে কমে গেছে। আচ্ছা আমি একটু দেখি। অনেক সময় যখন কমবে তখন কি আপনি উপরে গিয়ে আর 6টা দিলেন না, তখন হয়তো বা 4টাতেই হয়ে যাবে। আগে 10টা ছিল এখন 8টাতে হবে। এটাই বলছি। হ্যাঁ, আমরা কি কলম কমাবো নাকি কলম সাইজ ঠিক থাকবে? না কলাম সাইজটা এটাই রাখবেন। এখন আসলে ওটা প্র্যাকটিস হয় না। যদি হাই রাইজ হয় তখন ওখানে কলাম সাইজ কমে যায়। 6 7 8টা তাতে এখানে কমাইতে হয় না, জাস্ট রিইনফোর্সমেন্টটাই কমাবো। এখন যদি আমি চাই যে এখানে পার্সেন্টেজ দেখতে যাচ্ছি, এটা কত পার্সেন্ট, ডিসপ্লে সরি ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন, যে আমি এখন চাচ্ছি কি পার্সেন্টেজ, ডিবার পার্সেন্টেজ। ওকে, এখানে দেখেন সবগুলো 1% আছে। এখন যদি আমি সাইজ কমাই তাহলে দেখবেন পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এখন চাচ্ছি আমার কলম ডিজাইন শেষ, এখন চাচ্ছি আমি একটা পিন ডিজাইন। স্যার জি স্যার আসলে আমি কত মিলি রড ইউজ করব আর কি, 16 মিলি আর 20 মিলি ইউজ করব, এটা আমি কিভাবে বুঝতে পারবো? না, এটা তো আপনার উপর নির্ভর করে আপনি কত মিলি দিবেন। এটা তো আর রিটাচ বলবেন আপনি, এখানে জাস্ট আপনাকে টোটাল এরিয়াটা দিয়ে দিবে, তারপরে আপনাকে এখানে এখন ডিস্ট্রিবিউট করে নিতে হবে। There's some size what I yes building and follow this. That's also build. It can be only the mission and community. ইনশাআল্লাহ দিলে তখন মারা যাবে না কিছু। হ্যালো, এখানে আপনি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারেন। যখন আপনি 20 মিলি দিচ্ছেন তখন দেখবেন যে একটা কলম একটা রিইনফোর্সমেন্ট থেকে আরেকটা রিইনফোর্সমেন্টের মাঝখানে যদি ডিসটেন্স 6 ইঞ্চির বেশি হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক আপনাকে নাম্বারটা কমাইতে হবে, তখন 20 মিলি থেকে 16 মিলিতে নেমে আসতে হবে। মানে আপনার কলম সাইজ দিচ্ছেন হলো 12 15, এর ভিতরে তো আর আপনি 4টা 20 মিলি দিতে পারেন না, তাহলে কিন্তু অনেক স্পেসিং হয়ে যাবে একটা রিইনফোর্সমেন্ট থেকে আরেকটা রিইনফোর্সমেন্ট, তখন অটোমেটিক আপনার কমে যাবে নাম্বার। আগে 20 ছিল এখন 16 হবে। স্যার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে রডের আপনার গোলামের সাইজ 45 প্লাস হচ্ছে যে গোলামের মাঝে আমি 20 মিলি 16 মিলি ইউজ করছি, এটা কিভাবে ইউজ করব? এটা আপনি করতে পারেন। এখন আপনি এখানে যে এরিয়াটা দেখাচ্ছিল 2.64 আপনি ফার্স্টে ইউজ করতে যাচ্ছেন কি যে 4টা 20 মিলি ইউজ করবেন। এখন 4টা 20 মিলির আমার এরিয়া কত আসে,
0.48 হলো একটা ইনটু 4 1.92 আপনার দিতে হবে কত 2.64 এই বাকিটা যে 2.64 মাইনাস 1.92 আমি দিয়ে দিছি 0.72 বাকিটা আপনি এখন এটা আপনি কত মিলিবার দিবেন 16 মিলিবারের এরিয়া কত 0.3 ওহম এখন এখানে আপনি চারটা 16 মিলি দেন চারটা 16 মিলি চারটা 20 মিলি আপনাকে এটা কভার করতে হবে আপনি যাই দেন এখানে যা দেখাবে এটা কভার করতে হবে আচ্ছা এখানে আপনার টোটাল কত দরকার 2.64 এখন আপনি দিতে যাচ্ছেন চারটা 20 মিলি একটা 20 মিলির হলো 0.48 ইনটু 4 কত হচ্ছে 1.92 আপনি 20 মিলি দিয়ে কভার করলেন এখন আমার বাকি আছে কত এটা থেকে এই এরিয়াটা বাদ দিতে হবে 2.64 মাইনাস 20 মিলিতে আমি কত দিছি 1.92 এটা আমার বাকি আছে এখন এটা কভার করতে হবে কি দিয়ে কভার করব 16 মিলিবার 16 মিলিবারের একটা এরিয়া কত ভাগ 0.3 ওহম এখানে নাম্বার দেখাচ্ছে যে আমার তিনটা লাগবে এখন তিনটা তো আর আমি দিতে পারি না সেক্ষেত্রে আমার চারটা 16 মিলি দিতে হবে যে চারটা 20 মিলি আগে ছিল আর এখানে চারটা 16 মিলি আর 20 মিলি বারের এরিয়া তো আপনার 0.75 আর 16 মিলি তো 0.48 আপনি এটা কোথায় পাইছেন 20 মিলি হলো 0.48 16 মিলি হলো 0.3 ওহম 25 মিলি হলো 0.79 ইঞ্চি স্কয়ার Any doubt? নো ডাউট ভাই এখানে ফর্মুলাই তো আছে পাই ডি স্কয়ার ভাগ 4 বাই ডি স্কয়ার বাই 4 হ্যাঁ এরিয়া বৃত্তের এরিয়া এটা না আচ্ছা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আমি 20 মিলি চাচ্ছি 20 মিলিকে আমি ফার্স্ট ইঞ্চিতে নেব 20 ভাগ 25.4 এটা ইঞ্চিতে নিলাম এখন আমার ফর্মুলাটা কি ফর্মুলাটা হলো পাই ডি স্কয়ার এটাকে আমি স্কয়ার করতেছি আচ্ছা 0.78 ইনটু 0.78 এটাকে আমি স্কয়ার করলাম এটা হলো ইনটু পাই 3.1416 ভাগ 4.48 এভাবে আপনি সবগুলো বের করতে পারেন পাই ডি স্কয়ার ভাগ 4 দিয়ে তাহলে আপনার কনফিউশন থাকবে না ঠিক আছে আর ইয়াতে নিউটন স্যারের বই দেখবেন আছে হলো 19 মিলিবারের জন্য 0.46 না কত জন একটা আছে ওটা কিন্তু 19 মিলি 20 মিলি না এটা অনেকে কনফিউশন করে জাস্ট এই ফর্মুলাটা দিয়ে বের করবেন পাই ডি স্কয়ার ভাগ 4 আচ্ছা আমি এখন আবার ইটাপসে ফিরে আসি এখন আমি বিম ডিজাইনের জন্য যাচ্ছি বিমে দেখেন আমার এখানে উপরে তিনটা রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে নিচেও তিনটা দেখাচ্ছে ফার্স্টে আমি উপরে যাচ্ছি আমরা কি জানি কলামের উপরে থাকে টেনশন এই পাশে টেনশন থাকবে এই পাশে টেনশন থাকবে আর মাঝখানে হলে এখানে কম্প্রেশন থাকবে আর যদি আমি বটম লেয়ারের কথা চিন্তা করি এখানে কম্প্রেশন এই পাশে কম্প্রেশন মাঝখানে থাকবে হলো টেনশন তাই তো এখন আমার কথা হলো যে আমাদের যে কোড আছে কোডে বলা আছে যে স্ট্রেট বার মিনিমাম দুইটা দিতেই হবে স্ট্রেট বার মিনিমাম দুইটা দিতেই হবে আমি এখন টপ লেয়ারের জন্য কাজ করতেছি আমার এখানে মিনিমাম কোনটা আছে এটা 0.33 আমি এখন কি করলাম যে দুইটা 16 মিলি স্ট্রেট বার দিয়ে দিচ্ছি দুইটা 16 মিলিতে আমার কত হয় দুইটা 16 মিলি দুটো হয় 0.31 ইনটু 2 এটা কি করলাম আমি সব জায়গায় দিয়ে দিলাম স্ট্রেট যেহেতু দিছি এখানেও আছে ওই পাশেও আছে কিন্তু এখানে আমার লাগবে কত 1.07 লাগবে কিন্তু আমার দেওয়া আছে কত এখানে
0.62 0.62 এক্সট্রা আমার কতটুকু লাগবে 1.07 মাইনাস 0.62 এতটুকু আমার এক্সট্রা লাগবে। এখন আমি কি জানি যে যদি আমি 20 মিলি বার দেই 20 মিলির একটা এরিয়া হলো 0.48, তার মানে এখানে আমি একটা এক্সট্রা টপ দিয়ে দিচ্ছি তাহলে কভার হচ্ছে একটা টপ একটা 20 মিলি এক্সট্রা। এই পাশেও সেমই দেখবেন যে একটা 20 মিলি এক্সট্রা লাগে। সেম ভাবে আমি যদি একটা দিয়ে দিলাম। হ্যাঁ আমি যদি এখন নিচে আসি যে দুইটা 16 মিলি স্টেট বার দিয়ে দিচ্ছি, এখন দেখেন এখানেও কভার হচ্ছে, এখানেও কভার হচ্ছে, এখানেও কভার হচ্ছে। যদি এখানে বেশি আসতো যে এখানে 1 আসতো তাহলে কি হতো আমার এখানে একটা এক্সট্রা বটম দিতে হতো। ভাই নিচে মানে 100 টাকা লাগবে না। না এখানে তো লাগবে না, যদি আমার এখানে বেশি থাকতো তাহলে বেশি দিতাম, তাহলে লাগবে না, না লাগলে লাগবে না। যা ডিমান্ড থাকবে আমি তাই দিব। আবার অনেক সময় দেখবেন এখানে রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে না, ওএস দেখাচ্ছে, তার মানে ওভার স্ট্রেস, তার মানে আপনাকে এখানে বিমের সাইজটাই বাড়াইতে হবে। পুরো ভিডিও আমি দেখলাম যে একই ফ্লোরের ভিডিও আর কি আপনার কোনটা উপরে দিছে আর কি 320 মিলি নিচে 216 মিলি আর নিচে 320 মিলি উপরে 216 মিলি এর কারণটা কি? এই কারণটা তো আপনার এখানে যতটুকু ডিমান্ড থাকবে আমি ততটুকুই দিব। এটা এখান থেকে দেখে দিতে হবে, মোমেন্ট যেখানে বেশি ওখানে বেশি আসবে। এটা দেখেন আর এই পাশে দেখেন, এই পাশে কি আবার চেঞ্জ হয়? এখানে দেখেন এখানে কিন্তু আর 1 নাই, এখানে কমে গেছে। এখানে হয়তো এক্সট্রা টপ নাও লাগতে পারে আমার। এই পাশে আসি আমি, এখানে দেখেন এই পাশে আরো কমে গেছে। এটা তো আমার যেখানে যা লাগবে আমি তাই দিব। আচ্ছা এটা ছিল হলো কলাম এবং বিম ডিজাইন, এখন শেয়ার হোল ডিজাইনটা বাকি আছে, এটা আমি দেখাচ্ছি। আর একটা কথা আর কি হ্যাঁ বলেন। সেটা হচ্ছে কোলাম সাইজ আর কি কত হচ্ছে আর কি আমরা কিভাবে বুঝতেছি আর কি যে কত হবে আর কি জি কোলাম সাইজটা কত সাইজের হবে। দেখা যাচ্ছে যে পেসিং বেশি হলে পরে কোলাম সাইজ বড় হচ্ছে, আর পেসিং কম হলে কোলাম সাইজ ছোট হচ্ছে। এটা তো আমি আপনাকে একটা ফর্মুলা দেখালাম, ওই ফর্মুলা থেকে আসবে। P যে ফর্মুলাটা ছিল ওটা তো আমি ফার্স্টেই দেখালাম, যে আমি এখানে যে লোডটা পেলাম, লোডটা থেকে আমার এখানে যে ফর্মুলা ছিল এগুলো তো আমি ফার্স্টে ক্লিয়ার করে আসলাম। এই যে P এখানে যে ফর্মুলা ছিল এটা দিয়ে তো আমি সাইজটা পাচ্ছি, এটা আমি দেখাইছিলাম তো। বিমের জন্য কি একই? বিমের সাইজের কথা বলতেছো ভাই? বিমের জন্য তো আমি এখন লোডটা দিয়ে পাবো না। বিমে হলে এখানে আমার যে রিইনফোর্সমেন্টটা দেখাচ্ছে, যদি এখানে কোনো রড না দেখাতো, এখানে দেখতেন যে ওএস লেখা আসতো, যদি ওএস লেখা আসে তখন এটা ফেল, তখন সাইজটা বাড়াইতে হবে। বুঝি না ভাই, কি লেখা আছে? ক্লিয়ারলি বলেন। এখানে তো আপনাকে রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে, যদি এখানে রিইনফোর্সমেন্ট না দিত তাহলে আপনি কি বুঝতেন? তখনই ফেল হইতো, তাহলে সাইজ বাড়াতে হবে। তখন সাইজ বাড়াইতে হবে। এখানে লেখা আসতো কি ওএস, ওভার স্ট্রেস। দেখি কোনটা আছে নাকি। ঠিক আছে ওটা কি আছে ভাই দেখেন তো? না এখানে কোনটাতে ওভার স্ট্রেস নাই। ওএস লেখা আসতো, কলামেও আসবে বিমেও আসবে, যেগুলো ফেল করবে ওইগুলা ওএস, ওভার স্ট্রেস। ওভার স্ট্রেস যদি থাকে তাহলে কি পিইউ ওই সূত্র থেকে বের করব না কোন সূত্র না? ওটা তো কলামের জন্য, ওটা চলে গেছে। যখন ফেল করবে তখন আপনাকে ম্যানুয়ালি এখন কলামের সাইজ বিমের সাইজ বাড়াইতে হবে। ওইটা বিমের জন্য আরেকটা কোন সূত্র একটু বলেন। বিমের জন্য আসলে ওরকম কোনো সূত্র নাই, আপনার মোমেন্ট দিয়ে কাজ করতে হবে। সাইজ চেক করতে হবে কি? এখানে আপনি জাস্ট একটা বিম দিয়ে দেখবেন, যদি দেখেন এখানে ওএস লেখা আসে তাহলে আপনি সাইজটা ডেপথ বাড়ায় দিবেন, সাইজ বাড়ায় দিবেন, তাহলেই হবে। কিভাবে? তাহলে কলামের আইটো কি ক্লিয়ার করেন না কি? বুঝতে পারিনি আসলে। কলামের আইটো ক্লিয়ার করেন, কলামের মধ্যে ঢুকে বিমে আসছিলাম আর কি। আচ্ছা যদি এখানে ওভার স্ট্রেস লেখা আসতো তখন আমি বিমের সাইজ বাড়াতাম, এখানে নতুন একটা বিম তৈরি করতাম। যে এখানে আমার কত আছে 10 18 আছে, তখন 10 20 তৈরি করে এখানে অ্যাসাইন করে দিতাম। কলাম যেভাবে অ্যাসাইন করলাম সিলেক্ট করে অ্যাসাইন করে দিতাম।
ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে এটাই তো। ওকে ভাই, ওকে। আচ্ছা এখন আমি শেয়ার হলে চলে যাচ্ছি, যে এটা হলো শেয়ার হল। ফার্স্ট এখানে দেখাই আমি ফার্স্টে শেয়ার হলটাকে সিলেক্ট করে নিচ্ছি সুবিধার জন্য, দেখার সুবিধার জন্য। অল সেকশন। গুড। না এটা হলো আমার শেয়ার হল। এখন শেয়ার হলটাকে আমি ডিজাইন করব, তার আগে শেয়ার হলটাকেও আমার মেশ করতে হবে। এখন শেয়ার হলটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট প্রপার্টিজ, অল সেকশন। এখন এটাকে মেশ করব। এই মেশটা আসলে অটো মেশ করা যাবে না, এটা মেশ করতে হবে এখান থেকে এডিট, এডিট শেল, ডিভাইড শেল, এটাকে আমি ভাগ ভাগ করে দিব। এখন এটা দেখেন, আমি যদি এখন একটু শেয়ার হলটা দেখাই, শেয়ার হলটা হয়তোবা আমার এইদিকে আছে 8 ফিট, উপরের দিকে কিন্তু আছে 10 ফিট, তার মানে ওর উপরের দিকে বেশি আছে, সাইডে কম আছে। এখন এটাকে যখন আমি ভাগ করব, যে যেদিকে কম আছে এক্স এর দিকে, অর্থাৎ আমার যে উইডথটা আছে এইদিকে কম আছে, এটিকে আমি 3টা ভাগ করলাম। উপরের দিকে যেহেতু 10 ফিট আছে, এইদিকে একটু বেশি করলাম, এদিকে আমি 5টা ভাগ করলাম। ওকে ওকে, এখন দেখি কি হয়। দেখি আমি এখন একটু এলিভেশনে যাই, তাহলে বোঝা যাবে। 7 এলিভেশন 7, দেখেন একটা ফ্লোর যদি আমি দেখি 1 2 3, এদিকে হচ্ছে 3টা, 1 2 3 4 5, এদিকে হচ্ছে 5টা। এটাই হলো মেশ। আর শেয়ার হলে স্টিল দেওয়া হয়, রড দেওয়া হয়। এটা তো আমি এখনো আসি নাই, জাস্ট আমাকে শেষ করতে দেন। এটা মেশ হয়েছে, এখনো ডিজাইন হয়নি। আমি যতটুকু বললাম এতটুকু ক্লিয়ার নাকি তাই বলুন। এটা ডিভাইড করব নাকি? এখন তো ডিজাইন হয় নাই, সেটাই তো। এখন তো ডিজাইন হয় নাই, রেইনফোর্সমেন্ট আপনি কিভাবে পাবেন? মানে ইনিশিয়ালি তো আমাদের ডিভাইড করতে হবে, তাই না? হ্যাঁ, আমি জাস্ট স্টেপগুলো শেষ করি, তারপর কোশ্চেন করেন। যতটুকু বললাম এতটুকু হ্যাঁ, প্রবলেম আছে নাকি তাই বলেন। এটা আমি মেশ করলাম। ঠিক আছে ভাই, ওকে। মেশ করার পর আমার কি কাজ করতে হয়, যে এগুলো ডিজাইন করার জন্য কম্বিনেশন ক্রিয়েট করতে হবে। ডিফাইন লোড কম্বিনেশন, এটার জন্য আমার এখানে লোড কম্বিনেশন তৈরি করতে হবে। ডিফাইন, এখান থেকে আমি যখন বিম কলাম ডিজাইন করলাম, কনক্রিট ফ্রেম নিয়েছিলাম, এখন তার আমি বিম কলাম চাচ্ছি না। এখন আমি কি ডিজাইন করব? আমি এখন শেয়ার হল ডিজাইন করব। শেয়ার হলের জন্য যে কম্বিনেশন লাগবে আমি সেগুলো নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি। ওকে, দেখেন এখন কি আছে, ইউ ডি অল, অলের জন্য দেখেন এখানে কম্বিনেশন আসবে হলো 26টা। এগুলো দিয়ে এখন আমার ডিজাইন করতে হবে। এটা শেষ হলো। এখন এটাকে অ্যানালাইসিস দিতে হবে। আমার এখানে যেহেতু অ্যানালাইসিস ফাইল আছে, সেহেতু আমি এটাতে চলে যাচ্ছি। এটারও এটা সেম, যে এখন আমি জাস্ট আপনাদেরকে শেয়ার হলটা দেখাচ্ছি। আমি এখন শেয়ার হলটা আবার সিলেক্ট করি, অল সেকশন। এটাই ছিল, এটা জাস্ট কি আছে আমার অ্যানালাইসিস করার। এখন আমি শেয়ার হলটাকে ডিজাইন করতে যাচ্ছি। আমি ডিজাইনে চলে যাচ্ছি, ডিজাইন, এই যে শেয়ার হল ডিজাইন, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, ওইটার মতোই আগেটা ছিল কনক্রিট ফ্রেম ডিজাইন, এটা হলো শেয়ার হল ডিজাইন। ডিজাইন কম্বিনেশন, এই দেখেন আমার যে কম্বিনেশন তৈরি হলো, ইউডি অল ওয়ান থেকে শুরু করে 26টা অলের কম্বিনেশন গুলো এখন আমি এই পাশে নিয়ে আসলাম, যে ডিজাইন কম্বিনেশন, এগুলোর জন্য এখন ডিজাইন হবে। ওকে, এখন ডিজাইন দিয়ে দিচ্ছি। এটা অটোমেটিক। হ্যাঁ অটোমেটিক তৈরি করলাম ওখানে, এখানে চলে আসছে ডিজাইন, শেয়ার হল ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক, এটা দিলে এখন শেয়ার হলটা ডিজাইন হয়ে যাবে। এখন রেইনফোর্সমেন্ট আসবে, ডিজাইন না দিলে তোমার রেইনফোর্সমেন্ট আসবে না।
এখানে একটা ডিজাইন শেষ, এখন আমি একটা এলিভেশনে যাচ্ছি, আগেরটা 7। এখন যদি আমি একটা ফ্লোরে যাই, দেখেন এখানে আমার রেইনফোর্সমেন্ট কত দেখাচ্ছে, 3.06 ইঞ্চি স্কয়ার। এখন এটাকে আমার এখানে রড দিয়ে দিতে হবে, এটা হলো কিন্তু টোটাল রড দেখাচ্ছে। এখন যদি আমি রেইনফোর্সমেন্ট দিতে চাই, আমার এখানে শেয়ার হলে কি থাকে, দুইটা লেয়ারের রেইনফোর্সমেন্ট থাকবে। হ্যাঁ, দুইটা লেয়ারই তো থাকে, তার মানে এখানে যেটা আমার দেখাচ্ছে যে 3.06, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব। এটাকে দুইভাবে ভাগ করে নেব। 3.06 ভাগ করে নিচ্ছি ভাগ 2, যেহেতু দুইটা লেয়ার হবে, হ্যাঁ, একটা পাশে কত হবে আমার, হ্যাঁ। 1.53 ইঞ্চি স্কয়ার। এটাকে এখন আমার এখানে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। এই তো এটাই রেইনফোর্সমেন্ট। মানে এই 1.53 টা হবে x ডিরেকশন হবে, এই যে এই পোরশনে, আবার y ডিরেকশন হবে নাকি? না, এক্স ওয়াই না তো। ক্লিয়ারলি বুঝলেন স্যার? ঠিক আছে। এটা এখন আমি কিভাবে দেখাই? আচ্ছা, আচ্ছা আমি এখানে একটা ড্র করে দেখাচ্ছি। যেবার এখানেই দেখেন ছবিটা হবে, ঠিক আছে। ঠিক আছে। কি? এটা হলো শেয়ার হল। এটা হলো শেয়ার হল, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের, ওইটাই না, আমি জাস্ট শেয়ার হলের পোরশনটা দেখাচ্ছি, সেকশন দেখাচ্ছি। তো এখন আমার রড কোথায় থাকবে? রড থাকবে হলো এই পাশে একটা থাকবে, দুইটা লেয়ার বলতে আমি এটা বোঝাচ্ছি। এই খেলা দেখাচ্ছেন ভাই? জি, হ্যাঁ হ্যাঁ, সেকশন দেখাচ্ছি, আমি সেকশন দেখাচ্ছি। আরে এভাবেই তো আমার রড থাকবে, এই পাশে একটা রড থাকে, এই পাশে একটা রড থাকে, দুইটা লেয়ার থাকে, আমি জাস্ট এই দুইটা লেয়ার বোঝাচ্ছি। ফার্স্টে কি ছিল 3.6, এটা কিন্তু দুইটা মিলে ছিল। আমি যখন কি করলাম, ভাগ করে নিলাম, যে 1.5 হলো, এটাকে আমি ভাগ করে নিলাম, যে এই পাশে যে আমার এই যে মেইন রড গুলো হবে, এই পাশে যতগুলো রড হবে সেগুলো টোটাল এরিয়া হবে হলো 1.5। যে যদি আমি 12 মিলি রড দেই, বা যদি আমি এখন এখানে 12 মিলি রড দিতে চাই, আমার দরকার ছিল কত, 1.5 ভাগ 12 মিলি রডের এরিয়া কত, 0.21। এখানে হয়তো আমার লাগবে হলো, এখানে আমি 8টা দিতে পারি, যে এখানে আমার লম্বা রড লাগবে হলো 8টা 12 মিলি রড। হ্যাঁ, আটটা আটটা। এইভাবে এই পাশেও 8টা লাগবে। এখন কথা হলো যে আমি এখানে শেয়ার যে রডটা থাকবে, এই যে বাইন্ডারটা, এটা কিভাবে দিব? এটা আসলে ওখানে দেখাই নাই। এইটা দেখানোর জন্য আমার কি করতে হবে, এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে টোটাল রেইনফোর্সমেন্ট যে লাগবে, ডিজাইনটাই আমার এখানে রিপোর্ট আকারে দেখাবে। এই যে এখানে রিপোর্ট আকারে দেখাচ্ছি। এখন আমার কি লাগবে? আমার লাগবে হলো শেয়ার রেইনফোর্সমেন্ট। এই যে এখানে শেয়ার ডিজাইন দেখাচ্ছে যে 0.36 ইঞ্চি স্কয়ার পার ফিট, 1 ফিটে এত ইঞ্চি স্কয়ার রড লাগবে। এটা হলো আমার দেখাচ্ছে। এখন আমি স্পেসিং বের করতে পারি এখান থেকে এইভাবে, যে আমার লাগে কত, এখানে 0.36, আমি দিতে চাচ্ছি কত, আমি দিতে যাচ্ছি হয়তো বা 10 মিলি রড। 10 মিলি রডের এরিয়া কত, 0.11 ডিভাইডেড বাই আমার রিকোয়ার্ড কত, এখানে 0.36। 0.36 এটা কতর জন্য দেখাচ্ছে, 1 ফিটের জন্য দেখাচ্ছে, ইনটু 1 ফিট হলো 12 ইঞ্চি। এই দেখেন এখানে কি বলতেছে, যে এখানে আমি 10 মিলিবার দিলে 3 ইঞ্চি পর পর দিতে হবে। এটা হলো স্পেসিং।
মানে এটা কি আমাদের স্পেসিফিক? এটা হলো শেয়ার বারের জন্য। এই যে এখানে যে আমি এই যে এটা দিচ্ছি টাইবার যেটা থাকবে, এই যে টাইবার, টাইবার গুলো হবে হলো লম্বা দিকে, আমার এটা হলো 3 ইঞ্চি পর পর 10 মিলি বার দিতে হবে। এটা তো হলো মেইন বার, লম্বা দিকে উঠে যাবে কলমের মতো। টাইবার যেটা থাকবে টাইবারের স্পেসিং হলো এখান থেকে বের করতে হবে। এটাই ছিল শেয়ার বার। এখন একটু আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে সব ক্লিয়ার হবে। তাছাড়া এখন একটু এলোমেলো মনে হবে, অনেক কিছু ছিল তো এখানে। ওকে ভাই। ওকে, তাহলে আমার ক্লাসটা শেষ হচ্ছে এখন। ভিডিও